আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা রেনাল ফিজিওলজির যে লাস্ট ক্লাস, সেই লাস্ট ক্লাসটি নিয়ে চলে আসছি এবং এই ক্লাসে আমরা চেষ্টা করব মিকচুরেশন রিফ্লেক্স এবং এর সাথে বিভিন্ন ডিসঅর্ডারকে কানেক্ট করতে, পাশাপাশি কিডনি রিলেটেড যে ডিসঅর্ডারগুলো আছে তার আলোচনাও এখানে থাকবে। ওকে, তো প্রথমেই চলে আসি যে মিকচুরেশন জিনিসটা কি। হোয়াট ইজ মিকচুরেশন, বা সিম্পলি চিন্তা করেন মিকচুরেশন রিফ্লেক্স জিনিসটা হচ্ছে যে আহ, এই যে আমাদের ইউরিনারি ব্লাডারটা ফিল আপ হচ্ছে, এই ইউরিনারি ব্লাডারটাকে কি খালি করতে হবে। তো যে প্রসেসের মাধ্যমে আমরা আমাদের ইউরিনারি ব্লাডারটাকে খালি করব সেটাকে বলতেছি আমরা কি মিকচুরেশন রিফ্লেক্স। ওকে, তো এটা নিয়ে ধারণা থাকার আগে আমি একটু কথা বলতে চাচ্ছি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এবং প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। জিআইটি ফিজিওলজি ক্লাস করে থাকলে ওখানে আমি একটু করে বলেছিলাম যে ধরেন আমাকে কখনো কুকুর তাড়া করছে। কুকুর যদি তাড়া করে, কুকুর তাড়া করলে আমি কি করব? তাড়া করলে আমি হচ্ছে দ্রুত গতিতে দৌড়ানোর চেষ্টা করব। তো দ্রুত গতিতে দৌড়ানোর চেষ্টা করলে তখন কি হবে? আমাদের যে স্কেলেটাল মাসল আছে, ধরেন এটা হচ্ছে আমাদের স্কেলেটাল মাসল, এই স্কেলেটাল মাসলে ব্লাড সাপ্লাই বাড়াতে হবে। তাহলে স্কেলেটাল মাসলে যদি ব্লাড সাপ্লাই বাড়াতে হয়, কারণ কি আমরা দ্রুত গতিতে দৌড়াইতেছি, স্কেলেটাল মাসল বেশি বেশি কাজ করতেছে, তাহলে বেশি বেশি ব্লাড এই জায়গাগুলোতে চলে যাবে। ওকে, তাহলে এখানে নিউট্রিয়েন্টসও বেশি বেশি চলে যাবে। তখন দেখা যায় আমার হার্টকেও বেশি বেশি পাম্প করতে হবে, কারণ এই জায়গাগুলোতে বেশি বেশি ব্লাড দিতে হবে, ঠিক আছে? এবং আমাদের রেসপিরেটরি রেটও বেশি বেশি রেসপিরেশন ঘটাতে হবে। তো এই ভাইটাল ফাংশনের জন্য কি হবে? দেখা যায় যে কিডনি, জিআইটি এই জায়গাগুলো থেকে দেখা যায় যে এদের অ্যাক্টিভিটি কিছুটা কমে যায়। কিছুটা কমে যায় বলতে জিআইটি থেকে কিছু কিছু ব্লাড আমাদের এই স্কেলেটাল মাসলের দিকে চলে আসে, ঠিক আছে? পাশাপাশি কিডনিতে আমাদের যে নেফ্রনের মধ্যে ইউরিন তৈরি হয়। আপনি চিন্তা করেন কুকুর যখন তাড়া করতেছে তখন অবশ্যই আপনি চাইবেন না যে আপনার হচ্ছে ইউরিনেশন হোক বা ইউরিনেট হওয়ার চিন্তা আসুক, ঠিক আছে? তাহলে তখন কি হবে? কুকুর তাড়া করার অবস্থায় আমাদের ইউরিনেশনটা কম কম হবে, ইউরিন তৈরিও কম কম হবে, ইউরিনেশনও কমে যাবে, তাই না? ওকে, তাহলে দেখেন এই কুকুর তাড়া করলে আলটিমেটলি হয় কি যে এই সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে যায়। তাহলে সিম্প্যাথেটিক সিস্টেম অ্যাক্টিভেটেড হয়ে গেলে কি হইতেছে? ইউরিনেশন কম কম হইতেছে। তার মানে আমরা ধরেই নিতে পারি যে আমাদের এই যে মিকচুরেশন, এই মিকচুরেশনের সাথে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কিছু কানেকশন থাকতে পারে। আবার ধরেন আমরা হচ্ছে রেস্ট করতেছি, ঠিক আছে? আমরা হচ্ছে রেস্ট করতেছি, আমাদের পরীক্ষা শেষ, আমাদের কোনো কাজ নাই, আমরা রেস্ট করতেছি। তো যখন আমরা রেস্ট করব তখন কি হয়? রেস্ট করলে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেটেড থাকে। তখন দেখা যায় কি আমরা যে খাবার দাবারগুলো খাই, সেই খাবার দাবারগুলো ভালোভাবে ডাইজেস্ট হয়। পাশাপাশি এই যে ইউরিনেশনের যে প্রসেসটা, এই ইউরিনেশনের প্রসেসটাও তখন দেখা যায় নেফ্রন দিয়ে বেশি বেশি ইউরিনও প্রস্তুত হইতেছে, পাশাপাশি আমাদের ইউরিনেশন করার ইচ্ছাও জাগ্রত হইতেছে, ঠিক আছে? তাহলে এই যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম, এটা হচ্ছে রেস্টের সময় অ্যাক্টিভেটেড হয় এবং এটা কি করে? এটা হচ্ছে মিকচুরেশনের সময় সাহায্য করে। তাহলে আমরা দেখতে পাইতেছি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম মিকচুরেশনে কি করতেছে? ইনহিবিট করতেছে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম এটা কি করতেছে? মিকচুরেশনে স্টিমুলেট করতেছে, ঠিক আছে? তাহলে আমি যদি এখান থেকে ইউরিনটাকে বের করে দিতে চাই, আমরা কাকে স্টিমুলেট করব? প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করব। আর আমরা যদি চাই যে না ইউরিনটাকে ধরে রাখবো, তখন আমরা কাকে স্টিমুলেট করব? তখন হচ্ছে আমরা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করব। ওকে, তো এই প্রথম কথা দিয়ে আমরা আমাদের ক্লাসটাকে শুরু করতে পারি। ওকে, তো প্রথমে কি ঘটনা ঘটে যে আমাদের যখন হচ্ছে ইউরিনটা প্রস্তুত হইতেছে, সেই ইউরিনটা আলটিমেটলি ইউরেটারের মাধ্যমে কোথায় চলে আসে? আমাদের ব্লাডারে চলে আসে। তো ধরেন ইউরেটারের মাধ্যমে এদিক দিয়ে ইউরিনগুলা চলে আসতেছে হচ্ছে আমাদের ব্লাডারে। তো যখন ব্লাডারে আসবে, এই ব্লাডারের যে মাসলগুলা, এই মাসলগুলোকে স্ট্রেচ করবে স্বাভাবিকভাবেই। ওকে, তো যখন এই ব্লাডারের মাসলগুলোকে স্ট্রেচ করবে, ধরেন এখান থেকে স্ট্রেসের ইনফরমেশনটা চলে যাইতেছে, ঠিক আছে? চলে গিয়ে এখানে ধরেন আসতেছে হচ্ছে আমাদের, এখানে হচ্ছে এটাকে বলা হয় ডরসাল রুট গ্যাংলিয়া, ঠিক আছে? মানে ইনফরমেশনটা এদিক দিয়ে যাইতেছে, এদিক দিয়ে যাইতেছে, এটা হচ্ছে গ্যাংলিয়া, এখান থেকে আবার এদিক দিয়ে আলটিমেটলি এখানে যাইতেছে। ওকে, ঠিক আছে? তাহলে এই যে আমাদের যে সেন্সটা ক্যারি করে নিয়ে যাইতেছে, এটা কে করতেছে? এটা আলটিমেটলি যাইতেছে হচ্ছে আমাদের ডরসাল রুট গ্যাংলিয়ার মাধ্যমে। ওকে, তো তখন এটা যখন এখানে যাবে, এটা কি করবে? এটা গিয়ে দেখেন এই যে জায়গাটা, এইখানে এখানে একটা অংশ এখানে স্টিমুলেট করবে, ঠিক আছে? ল্যাটেরাল হর্নে। এবং এই ল্যাটেরাল হর্নে দেখেন যে এটা হচ্ছে মেইনলি স্যাক্রাল 2, 3, 4 রিজিয়নে। এখানে কি থাকে? এখানে থাকতেছে হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের যে সেন্টারটা, মেইনলি যেটা হচ্ছে আমাদের স্পাইনাল কর্ডে থাকে সেটা। তাহলে এই সেন্টারটাকে কি করতেছে? এই সেন্টারটাকে এই সেন্সটা গিয়ে স্টিমুলেট করতেছে। স্টিমুলেট করলে এদিক দিয়ে একটা নার্ভ বের হয়ে আসবে, ঠিক আছে? ওকে, তো ধরেন এদিক দিয়ে নার্ভটা বের হয়ে আসলো। নার্ভটা বের হয়ে আসলে এটা কি করবে? এই ব্লাডারের এখানে আসতেছে, পাশাপাশি এই নার্ভটা আসতেছে হচ্ছে আমাদের এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার সেখানে, ঠিক আছে? ওকে, তো প্রথম কথা, আপনি তো বুঝতেই পারতেছেন যে এখানে ইউরিন জমা হইতেছে, তাহলে এখান থেকে যদি ইনফরমেশন আসে সে অবশ্যই কি চাবে? সে অবশ্যই চাইবে হচ্ছে ইউরিনেশন করায় দেয়, তাই না? ইউরিনেশন হয়ে যাক। এবং এটা যেহেতু প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থেকে আসতেছে, এটা কোত্থেকে আসতেছে? এখানে আমি যেখানে একটু লিখে দেই, এটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের অংশ।
তাহলে অবশ্যই এটা কি চাবে যে ইউরিনেশন হয়ে যাক। তাহলে ইউরিনেশন হয়ে গেলে আপনি কি যাবেন, এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার এটাকে কি করুক, এটা হচ্ছে রিল্যাক্স হোক। পাশাপাশি এই যে ব্লাডারটা কি করুক, ব্লাডারটা কন্ট্রাক্ট করুক, তাই না, ব্লাডারটা কন্ট্রাক্ট করুক। ওকে, এটা হচ্ছে কে করবে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম করতে চাইবে। আচ্ছা, আর প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম কি মাধ্যমে করে, সেটা হচ্ছে এরা বিভিন্ন ধরনের নিউরোট্রান্সমিটার রিলিজ করে। তার মধ্যে একটা নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইলকোলিন, যেটা হচ্ছে এই যে ব্লাডার, এই ব্লাডারের মধ্যে মাসকারানিক রিসেপ্টর থাকে। মাসকারানিক কত রিসেপ্টর এটা আপনার মনে রাখার দরকার নেই আপাতত, জাস্ট ধরে রাখেন যে এখানে যে অ্যাসিটাইলকোলিন এটা হচ্ছে মাসকারানিক রিসেপ্টরের মধ্যে এসে কাজ করে। এই অ্যাসিটাইলকোলিন কে রিলিজ করে, এই নার্ভ এন্ডিংগুলো থেকে আলটিমেটলি রিলিজ হইতেছে। ওকে, এখন কমন সেন্স দিয়ে আপনি চিন্তা করেন, এখানে একটু একটু ইউরিন জমা হলে কি আলটিমেটলি এখান থেকে ইনফরমেশন যাবে আর হচ্ছে এই প্রসেসটা চালু হয়ে যাবে? অবশ্যই না। কারণ আমাদের এই ইউরিনেশনের সাথে আমাদের হায়ার সেন্টারেরও অনেক বেশি কি আছে, কানেকশন আছে। কিভাবে? তো যখনই একটু ইউরিন এখানে আসলো, এখান থেকে সেন্স চলে গেল, তখনই আপনি চাইবেন না যে আপনার ইউরিনেশন হয়ে যাক। পাশাপাশি প্লেসও একটা ভালো ম্যাটার করে, তাই না, প্লেসও একটা ভালো ম্যাটার করে। তাহলে তখন যখন হচ্ছে এই ইনফরমেশনটা এদিক দিয়ে যাইতেছে, তখন শুধুমাত্র যে প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেট করবে তা না, এখানে আমাদের কিছু আদার্স নিউরনকেও স্টিমুলেট করবে। যেমন এই যে একটা নিউরনকে দেখতে পাচ্ছেন এইখানে, ঠিক আছে, এবং এরা দেখেন যে ক্রস করতেছে, যে এখানে যারা স্টিমুলেটেড হইতেছে তারা এদিক দিয়ে যাইতেছে। সেমভাবে এই যে নিউরন এই পাশে, এরা কি এ পাশেও আবার নিউরন আছে না, ওটাকে আমি দেখাই নাই, হিজিবিজি যেন না হয়। তাহলে এই পাশের নিউরনটা আবার এদিক দিয়ে এসে কি করবে, একে স্টিমুলেট করবে, স্টিমুলেট করলে এটা আবার এদিক দিয়ে চলে যাবে। যাই হোক, তাহলে এই যে স্টিমুলেট করতেছে আলটিমেটলি এই ইনফরমেশনগুলো এদিক দিয়ে উপরে চলে যেতেছে, এদিক দিয়ে উপরে চলে যেতেছে কোথায়, আমাদের যে হায়ার সেন্টার, ঠিক আছে, মেইনলি আমাদের কর্টেক্সে চলে যেতেছে। ওকে, এবং কর্টেক্সে যাওয়ার সময় আমাদের পন্সে যে আমাদের মিকচুরেশনের সেন্টার সেখানে যাচ্ছে, পাশাপাশি আমাদের মিড ব্রেনও যাইতেছে। আচ্ছা, আমাদের ইউরিনের মিকচুরেশনের আরেকটা সেন্টার আছে, সেটা হচ্ছে বলা হয় পোস্টেরিয়র হাইপোথ্যালামাস। যাই হোক, এর মধ্যে একটু বলে রাখি, এই যে পন্স হচ্ছে এদিক দিয়ে ইনফরমেশনটাকে পাঠাইলে, স্টিমুলেট করলে কি করবে, ইউরিনেশন বেশি বেশি হবে। আর এই যে আমাদের মিড ব্রেন, এটা কি করে, এটা সাধারণত কি করে, এটা হচ্ছে ইনহিবিট করে, আমাদের ইউরিনেশনকে ইনহিবিট করে। পাশাপাশি এই পোস্টেরিয়র হাইপোথ্যালামাসটাও আমাদেরকে ইউরিনেশনকে স্টিমুলেট করতে পারে। ওকে, তো কি ঘটনাটা ঘটে, এই কর্টেক্সে যখন স্টিমুলেশনটা যায়, কর্টেক্স কি করে, যে যখন দেখতেছে যে না এত বেশি ইউরিন আসে নাই, পাশাপাশি জায়গাটাও ভালো না, এখানে ইউরিনেশন করা ঠিক হবে না, তখন কি এদিক দিয়ে ইনফরমেশন পাঠায়, এদিক দিয়ে কি করে, এখান থেকে ধরেন ইনফরমেশন আসতেছে, এসে এই যে দেখেন লাম্বার 1 to 3 রিজিয়ন, এই লাম্বার 1 to 3 রিজিয়নের এই যে দেখা যাচ্ছে না ল্যাটারাল হর্ন, এই যে দুই পাশের ল্যাটারাল হর্ন, এই ল্যাটারাল হর্নগুলোকে সে ইনফরমেশন পাঠায়। এই ল্যাটারাল হর্নে কি থাকে, এই ল্যাটারাল হর্নটা হচ্ছে মেইনলি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের বিভিন্ন নার্ভকে ক্যারি করে। তাহলে এখানে কি থাকে, সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। তাহলে এখান থেকে কি হবে, এখান থেকে ধরেন নার্ভ বের হয়ে আসতেছে, আমি এই পাশ থেকে দেখাই এখন, যে দিক থেকে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের নার্ভ বেরিয়ে আসতেছে। তো এরা কোথায় যাবে, দেখেন এরাও এই জায়গাগুলোতে চলে আসে। একটা হচ্ছে এই এদিক দিয়ে আমাদের যে স্ফিংটার, ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটার সেখানে আসে, একটা হচ্ছে আমাদের ব্লাডারে আসে। ঠিক আছে, ওকে, তাহলে কমন সেন্স, যেহেতু সিম্প্যাথেটিক সিস্টেম থেকে আসতেছে, এগুলো অবশ্যই কি করবে, এগুলো অবশ্যই চাইবে যে ইউরিনেশন না হোক। তাহলে কি করবে, এই যে ইন্টারনাল যে ইউরেথ্রাল স্ফিংটার এটাকে কি করবে, এরা হচ্ছে এই নার্ভগুলো হচ্ছে কন্ট্রাক্ট করবে। পাশাপাশি এই যে নার্ভটা যেটা হচ্ছে এই ডেট্রোসোর মাসলের মধ্যে, মানে ব্লাডারের যে মাসল সেখানে আসতেছে, তাকে কি করবে, তাকে বলবে তুমি রিল্যাক্স করো, কি করো, রিল্যাক্স করো। ওকে, তাহলে হায়ার সেন্টার থেকে এটা একটা ইনফরমেশন আসলো। আরেকটা ইনফরমেশন কোথায় আসবে, আরেকটা ইনফরমেশন আসবে আমাদের এই যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এই যে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম, এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে, এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমে আসলে কি হবে, এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম থেকে যে ইনফরমেশনটা আসতেছিল এটাকে কি করবে, এই হচ্ছে এই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটাকে ইনহিবিট করবে। ইনহিবিট করলে কি হবে, দেখেন এইখানে বেশি বেশি কন্ট্রাক্ট করতে পারবে না, এই কন্ট্রাকশনটা প্রিভেন্ট করবে হায়ার সেন্টারের কারণে। তাহলে এখন হায়ার সেন্টার কি করতেছে, এইগুলাকে কন্ট্রাক্ট করতে দিতেছে না। পাশাপাশি এই যে ইউরেথ্রাল যে স্ফিংটার, এই ইউরেথ্রাল স্ফিংটার কিন্তু এই প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কারণে কি হতো, রিল্যাক্স হতো, এখন সেটা রিল্যাক্স হতে দিবে না। ঠিক আছে, মানে ইনহিবিট করে রাখবে। ওকে, তাহলে এখানে কি সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আপার হ্যান্ড নিতেছে, কার জন্য, আমার কর্টেক্সের জন্য। ঠিক আছে, ওকে, পাশাপাশি আমাদের ইচ্ছা মতো ইউরিনেশনকে কন্ট্রোল করতে পারি, যে না আমি এখন ইউরিনেশন করতে যাব না। তাহলে এখানে কি আমার ইচ্ছার যে নিউরনটা ইচ্ছার জন্য দায়ী, সেটা হচ্ছে আমাদের সোম্যাটিক নিউরন, মেইনলি যেটাকে বলতেছি আমরা হচ্ছে পুডেন্টাল নার্ভ। ঠিক আছে, তো এই পুডেন্টাল নার্ভ কোথায় থাকে, এই যে দেখেন এই যে এখানে কিছু নিউরন একত্রিত হয়ে আছে, এটাকে বলা হয় নিউক্লিয়াস অফ ওনাফ বা ওনাফের নিউক্লিয়াস।
তো এই যে ওনাফের নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে কি আসে, এই নিউক্লিয়াস থেকে নিউরনগুলো বের হয়ে আসে। বের হয়ে আসলে এটা কোথায় সাপ্লাই দেয়, এটা হচ্ছে আমাদের এই যে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টার, এই ইউরেথ্রাল স্ফিংক্টারে সাপ্লাই দেয়। দেখেন যেহেতু কর্টেক্স থেকে ইনফরমেশন আসতেছে এবং সে কি বলবে যে তুমি এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারটাকে কন্ট্রাক্ট করে রাখো যেন কি না হয়, ইউরিনেশন না হয়। তাহলে আলটিমেটলি কি হবে, এটাকে কন্ট্রাক্ট করে রাখবে। ঠিক আছে, ওকে। তাহলে দেখেন কি ঘটনাগুলো ঘটতেছে, আমরা জাস্ট আবার একটু রিক্যাপ করি যে আমাদের এখানে একটু একটু ইউরিন আসতেছে, ইউরিনের কারণে এটা হচ্ছে দেয়ালটাকে স্ট্রেচ করলে, এই ওয়ালটাকে স্ট্রেচ করলে ইনফরমেশনটা যাইতেছে এবং এটা ডরসাল রুট গ্যাংলিয়া হয়ে আলটিমেটলি কোথায় যাইতেছে, আমাদের হচ্ছে এই যে দেখেন স্পাইনাল কর্ডের যে সাইক্রাল 2, 3, 4 এই রিজিয়নে চলে যাইতেছে। এই ইনফরমেশনটা এখানে যাওয়ার সাথে সাথে কি করতেছে, এটা হচ্ছে আমাদের প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করার পাশাপাশি কিছু জিনিস হচ্ছে স্টিমুলেট করতেছে আরো নিউরনকে, যেটা হচ্ছে কি করতেছে, কর্টেক্সে হচ্ছে ইনফরমেশনকে নিয়ে যাইতেছে। আচ্ছা, প্যারাসিম্প্যাথিক সিস্টেমকে স্টিমুলেট করলে কি, সেটা হচ্ছে এখানে ইনফরমেশন পাঠাবে এবং সেটা চাইবে যে ইউরিনেশন হয়ে যাক। কিন্তু এই যে আমাদের কর্টেক্সে যে ইনফরমেশনটা পাঠানো হইতেছে, তো তার কারণে আলটিমেটলি কর্টেক্স থেকে ইনফরমেশন এসে কি করবে, সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করবে। সিম্প্যাথেটিক সিস্টেমকে স্টিমুলেট করলে কি করবে, ব্লাডারকে রিল্যাক্স করবে, পাশাপাশি এই যে ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংক্টার একে কি করবে, একে হচ্ছে কন্ট্রাক্ট করবে। তার কারণে আলটিমেটলি ইউরিনেশন হবে না। ওকে, আর একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমরা বুঝতেই পারতেছি, পাশাপাশি হচ্ছে এইখানে যে ওনাফের নিউক্লিয়াসের মাধ্যমে কি করতেছে, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংক্টারটাকেও সে কন্ট্রাক্ট করতেছে। ওকে, তো এখানে একটা কার্ভ আছে, এই কার্ভটা আমরা আমাদের জন্য পড়তে পারি। সেটা কি, আমরা কার্ভটার একটু ফিগার নিয়ে আসি। ওকে, কার্ভটা হচ্ছে এই, ধরেন আমাদের এটার কথা যদি আমরা একটু বলে নেই, যে এই যে আমরা ইউরিনেশন বা ইউরিনটা যে এখানে আসতেছে, এখানে আসার পরে কি হইতেছে, আমাদের এই কর্টেক্সের কারণে এই জায়গাটাতে আলটিমেটলি কি রিল্যাক্স হচ্ছে না। তার মানে ইউরিন যত বেশি আসতেছে তত বেশি রিল্যাক্স হচ্ছে। তাহলে ইউরিন বেশি বেশি আসলে কি এখানে প্রেশার বাড়ার কথা ছিল, যে প্রেশার বেড়ে আলটিমেটলি এদিক দিয়ে কি হতো, প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম বেশি অ্যাক্টিভেটেড হয়ে আলটিমেটলি ইউরিনেশন হয়ে যেত। কিন্তু সেই সুযোগটা কিন্তু দিতেছে না রিল্যাক্স করার মাধ্যমে, তাই না? তার মানে কি, যত বেশি ইউরিন আসতেছে, ইউরিনের ভলিউমটা বাড়তে বাড়তে এই ব্লাডারটাও আলটিমেটলি কি করতেছে, একটু রিল্যাক্স করতেছে। রিল্যাক্স করলে কি হইতেছে, ব্লাডারের ভলিউমটাও বাড়তেছে। তার মানে যত বেশি ইউরিন আসতেছে, ইউরিনে আসার কারণে এর প্রেশার কিছুটা বাড়ার চেষ্টা করতেছে, কিন্তু এটা আলটিমেটলি কি করতেছে, ভলিউমটা বাড়ানোর মাধ্যমে প্রেশারটাকে বাড়তে দিতেছে না। ঠিক আছে, আমরা যদি এখানে দেখি, আপনি এখানে দেখতে পারবেন যে এই যে ব্লাডারের ভেতরে যে ব্লাড বলতেছে ইউরিন, এই ইউরিনের ভলিউম, আর এটা হচ্ছে ব্লাডারের ভেতরে যে প্রেশারটা। প্রথমে যে ইউরিনটা আসে সেই ইউরিনের জন্য অল্প একটু প্রেশার বাড়ে, কিন্তু তারপরে দেখা যায় কি, যে ধরেন এই যে ব্লাডার, এই ব্লাডারটা যত বেশি ইউরিন এখানে আসতেছে আস্তে আস্তে রিল্যাক্স করতেছে। রিল্যাক্স করলে কি হবে, ভলিউমটা বাড়বে। ঠিক আছে, ভলিউমটা বাড়লে প্রেশারটা তেমন বাড়ে না। এটা হচ্ছে একটা সূত্র আছে, ল্যাপ্লাসের সূত্র। ল্যাপ্লাসের সূত্র অনুযায়ী যে প্রেশার ইকুয়ালস টু কি, ব্লাডারের ওয়ালে যে টেনশন তৈরি হয়, সেই টেনশনের দ্বিগুণ ডিভাইডেড বাই ব্লাডারের রেডিয়াস। ঠিক আছে, ওকে। তো দেখেন যখনই এখানে ইউরিন আসতেছে, ইউরিন আসার কারণে কি হইতেছে, এই ব্লাডারের ওয়ালের টেনশন বাড়তেছে, তাই না? ব্লাডার ওয়ালের টেনশন বাড়তেছে। তো টেনশন বাড়ার পাশাপাশি কি ব্লাডার ওয়ালটা কি আরেকটু ডাইলেটও করতেছে না, বা হচ্ছে ব্লাডারটা কি ফুলে যাইতেছে না রিল্যাক্স করার কারণে? হ্যাঁ, তাহলে টেনশনও বাড়তেছে, আবার হচ্ছে আরও বাড়তেছে। তাহলে দুইটা বাড়ার কারণে কি আলটিমেটলি টোটালটা কি, প্রেশারটা কি নর্মাল থাকতেছে। তো হ্যাঁ, তো এই যে দেখা যায় কি এই জায়গা পর্যন্ত এটা হচ্ছে নর্মাল থাকে, সেটা কত, ইউরিনের ভলিউমটা প্রায় 400 পর্যন্ত। দেখা যায় যখনই আমাদের ইউরিনের ভলিউম 300 ক্রস করে বা 300 থেকে 400-র মধ্যে হয়, তখন আমাদের ভয়েডিং করার জন্য ইচ্ছাও হয়। ঠিক আছে, এবং এই 400-র বেশি হলে তখন দেখেন প্রেশার অনেক তাড়াতাড়ি অনেক বেশি বেড়ে যায়, মানে তখন আর বেশি রিল্যাক্স করতে পারে না। ঠিক আছে, এটাকে বলা হয় সিস্টোমেট্রোগ্রাম। ঠিক আছে, ওকে। এটা কিভাবে করা হয়, এটা হচ্ছে আমাদের এই যে ব্লাডার, এই ব্লাডারের ভিতরে একটা ক্যাথেটার প্রবেশ করানো হয়। ক্যাথেটার প্রবেশ করানোর পরে এখানে একটু একটু করে এখানকার ভলিউম একটু একটু অ্যাড করা হয়। অ্যাড করার পরে এখানকার প্রেশারটা মাপা হয়। তাহলে একটু ভলিউম অ্যাড করলো, তারপর হচ্ছে প্রেশারটা মাপলো, আরও ভলিউম অ্যাড করলো, প্রেশার মাপলো। এরকম করতে করতে দেখে যে কখন কত বেশি কন্ট্রাক্ট করতেছে। ঠিক আছে, এই কখন বেশি কতটুকু কন্ট্রাক্ট করতেছে এই যে মাপতেছে, এটাকে একটা নাম দেওয়া হয়, সেটাকে বলা হয় সিস্টোমেট্রি। এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সিস্টোমেট্রি। সিস্টোমেট্রি। ঠিক আছে, ওকে। এখন সবসময় কি এরকমই হবে, নাকি আমাদের ইউরিনেশন করার ইচ্ছাও হবে? অবশ্যই ইউরিনেশন করার ইচ্ছা হবে। তো যখন দেখবে যে প্রপার প্লেস, ঠিক আছে, পাশাপাশি হচ্ছে আমাদের ব্লাডারটাও ফুল, তখন কি করবে, এই কর্টেক্স থেকে একটা স্টিমুলেশন পাঠাবে। কাকে? এই কর্টেক্স থেকে এখন স্টিমুলেশন পাঠাবে হচ্ছে আমাদের এই যে পন্সকে স্টিমুলেট করবে। পন্সকে স্টিমুলেট করলে কি হবে, এখন বুঝতেই পারতেছেন, আমরা ইউরিনেট করতে চাইবো, তাহলে ইউরিনেট করতে চাইলে পন্স কি করবে, বিভিন্ন নার্ভের মাধ্যমে আলটিমেটলি, তার এপাশ থেকে যদি আমি দেখাই, এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে এখন বলবে কি, তুই ইনহিবিটেড থাক। ঠিক আছে, তুই ইনহিবিটেড থাক। ওকে, পাশাপাশি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে কি বলবে, তুমি স্টিমুলেটেড হও।
ঠিক আছে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করবে। পাশাপাশি পাশাপাশি এই যে আমাদের যে স্ফিংটারটা, এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটা, একে কি বলবে? একে বলবে রিল্যাক্স হও। কিভাবে? এই যে নার্ভ এগুলোকে আলটিমেটলি ইনহিবিট করার মাধ্যমে। ঠিক আছে, তাহলে টোটাল ঘটনাটা কি? যে এই কর্টেক্স থেকে ইনফরমেশন আসার কারণে আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা ইনহিবিটেড হইতেছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা স্টিমুলেটেড হইতেছে, এবং আমাদের যে সোম্যাটিক নার্ভটাও কি হইতেছে? সোম্যাটিক নার্ভটাও ইনহিবিটেড হইতেছে, যেটা হচ্ছে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারকে ক্লোজ করে রাখতো। ঠিক আছে, তাহলে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম কি করতেছে? বেশি বেশি ব্লাডার কন্ট্রাকশন করতেছে, ব্লাডারের কন্ট্রাক্ট করতেছে, এবং ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে কি করতেছে? ইন্টারনাল ইউরেথ্রাল স্ফিংটারকে রিল্যাক্স করতেছে। ঠিক আছে, ওকে। আর সোম্যাটিক নার্ভ কি করতেছে? এটা ইনহিবিটেড হওয়ার কারণে এক্সটার্নাল ইউরেথ্রাল স্ফিংটারটা রিল্যাক্স করতেছে। তাহলে এই সব কিছু মিলে আলটিমেটলি কি করবে? আলটিমেটলি হচ্ছে আমার ইউরিনেশন ঘটাবে, তাই না? বা মিকচুরেশন হবে আলটিমেটলি। ওকে, আশা করি বুঝতে পারছি। এখানে একটা কথা বলে রাখি যে এই যে হায়ার সেন্টার থেকে যে ইনফরমেশনগুলো আসতেছে, প্রথম দিকে যেগুলো কি করতেছে? ইনহিবিট করে রাখতেছে। এই হায়ার সেন্টারটা বাচ্চাদের ক্ষেত্রে ডেভেলপ হয় না। কি? এই হায়ার সেন্টারের সাথে কানেকশন কি? হায়ার সেন্টার এর সাথে কানেকশন, এর সাথে যে সংযোগ, এটা হচ্ছে বাচ্চাদের ক্ষেত্রে কি হয় না? ভালোভাবে ডেভেলপ হয় না। বাচ্চাদের ক্ষেত্রে কি হয় না? ডেভেলপ হয় না ভালোভাবে। ঠিক আছে, এই কারণে বাচ্চাদের যখনই ইউরিন আসে, দেখেন এখানে যখনই ইউরিন আসে, একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ইউরিন আসার পরে এখান থেকে যে স্ট্রেস করার কারণে যে কি বলে, যে সেন্সরি ইনফরমেশনটা যায়, সেটা এখানে স্টিমুলেট করার মাধ্যমে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের মাধ্যমে সব এই ব্লাডারে চলে আসে। উপরের দিকে দেখেন কোনো ইনফরমেশন যাইতেছে না, তার কারণে ইনফরমেশন এদিক দিয়ে গিয়ে আলটিমেটলি এদিক দিয়ে এসে ব্লাডারকে কন্ট্রাক্ট করে ফেলে, যার কারণে কি হয়? ইউরিনেশন করে ফেলে। এবং বাচ্চারা কি? তাদের ইউরিন কন্ট্রোল করতে পারে না। তাদের হচ্ছে যখনই এই ধরনের ব্লাডার হচ্ছে কন্ট্রাক্ট করে ফেলে, তারা হচ্ছে ইউরিন আউটপুট দিয়ে দেয় বা মিচুরেশন তাদের হয়ে যায়। এসব কারণে মেইনলি একটা বাচ্চা হচ্ছে ইউরিনটা ভলান্টারিলি কন্ট্রোল করতে পারে না। ঠিক আছে, আচ্ছা। যখন একটা বাচ্চা দেখা যায় আবার বয়স হয়ে যাইতেছে, মনে হচ্ছে সে হচ্ছে তারপরেও বিছানায় প্রস্রাব করতেছে, তারও কিন্তু কি সমস্যা? এই সেম জায়গাটাতেই সমস্যা। ঠিক আছে, তো এটাকে রাতের বেলা যে বিছানায় প্রস্রাব করতেছে সেটাকে বলা হয় নকচার্নাল নকচার্নাল মিকচুরেশন, বা এটাকে এনিউরোসিসও বলা হয়। এনিউরেসিসও বলা হয়। ঠিক আছে, ওকে। তাহলে এই সমস্যাটা হয়। আচ্ছা, এটা তো একটা বুঝলাম। এখন কথা হচ্ছে আমাদের যে নিউরন যে পাথওয়ে, এই পাথওয়েতে বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, এবং এই বিভিন্ন জায়গায় সমস্যা হলে সেটার কারণে কি হতে পারে? বিভিন্ন অ্যাবনরমালিটিস দেখা যেতে পারে। যেমন এটা যদিও হিজিবিজি দেখা যাচ্ছে, তারপরেও আশা করি বোঝা যাবে যে দেখেন এখান থেকে সিগন্যাল আসতেছে, এই সিগন্যালটা এসে প্রথমে এই গ্যাংলিয়াতে আসতেছে, সেই গ্যাংলিয়া থেকে আবার ডরসাল রুটে চলে আসতেছে, সেই ডরসাল রুট থেকে প্যারাসিম্প্যাথেটিক নার্ভ হয়ে এখানে, এবং একটা হচ্ছে আবার চলে যেতেছে কর্টেক্সে। এখন ধরেন কোনো কারণে আমাদের এই জায়গায় এই নিউরনটা নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা এই ডরসাল রুট গ্যাংলিয়াটা নষ্ট, ঠিক আছে, অথবা এই যে যে স্যাক্রাল প্লেক্সাসটা, স্যাক্রাল যে স্পাইনাল কর্ডটা, এই স্পাইনাল কর্ডের লেভেলে নষ্ট হয়ে গেছে। তিনটার কারণে আলটিমেটলি কি হবে? দেখেন এদিক থেকে কোনো সিগন্যাল এখানে আসে প্রসেসিং হতে পারতেছে না, ঠিক আছে, বাট ইফারেন্ট কিন্তু ইনট্যাক্ট, ইফারেন্ট নার্ভে কোনো সমস্যা নাই। তাহলে সমস্যাটা কোথায়? এইখানে বা এইখানে অথবা এইখানে, এই তিনটার ক্ষেত্রে কি হবে? যে ইনফরমেশন আসতেছে কিন্তু সেই ইনফরমেশনটা কার্যকর হচ্ছে না, মানে ঠিকমতো জায়গা মতো পৌঁছাইতেও পারতেছে না, বা বিভিন্ন ধরনের প্রসেসিংও হইতে পারতেছে না। তো এটার কারণে আলটিমেটলি কি হবে? এটার কারণে হচ্ছে এখানে ইউরিনগুলো আলটিমেটলি জমা হবে, ঠিক আছে, ইউরিনগুলো জমা হবে। দেখেন সিগন্যাল যদি যেত, সেটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিককে অ্যাক্টিভেট করে দেন হচ্ছে ভয়েড করতে পারতো। এখন তো প্যারাসিম্প্যাথেটিককে অ্যাক্টিভেট করতে পারতেছে না, যার কারণে ভয়েডও করতে পারতেছে না। এই কারণে এইখানে হচ্ছে ইউরিনটা জমা হতে হতে একসময় কি করবে? এটা হচ্ছে এই ব্লাডারকে অনেক স্ট্রেস করবে, ঠিক আছে, অনেক বেশি স্ট্রেস করবে। আচ্ছা, এবং এই ইয়েটা হচ্ছে জমা হয়ে থাকবে। দেখা যাবে কি মনে হয় যে ব্লাডারের যে ডেট্রোসাল মাসেলগুলো, এই মাসেলগুলো মনে হয় কোনো টোন নাই, মাসেল টোন মনে হয় চলে গেছে, দেখি এরকম মনে হবে। এই জন্য এটাকে বলা হয় অ্যাটনিক ব্লাডার। কি? অ্যাটনিক ব্লাডার। তাহলে অ্যাটনিক ব্লাডারে কি হয়? এখানে আলটিমেটলি ইউরিন জমা হতে থাকে, জমা হয়ে হয়ে একটা নির্দিষ্ট লেভেল অতিক্রম করার পরে দেখা যায় কি যে এমনি মনে হয় ড্রিবলিং আকারে ছোট ছোট মানে ফোঁটা ফোঁটায় পড়তেছে, ঠিক আছে, এটাকে বলা হয় ওভারফ্লো ওভারফ্লো ইনকন্টিনেন্স, ঠিক আছে। তাহলে এই সমস্যাটা কিন্তু হতে পারে। আচ্ছা, আর এই যে ডরসাল রুট গ্যাংলিয়া দেখা যায় কি আমাদের একটা সমস্যা আছে, যেটা হচ্ছে সিফিলিস।
এই সিফিলিস হলে এই যে ডর্সাল রুট গ্যাংলিয়া, এই ডর্সাল রুট গ্যাংলিয়াতে ফাইব্রোটিক চেঞ্জ আসে, ঠিক আছে, ফাইব্রোসিস হয়। ফাইব্রোসিস হওয়ার কারণে এটা আর কাজ করতে পারে না, যার কারণে দিক দিয়ে সেন্স এখানে আর আসতে পারে না, এবং এই সমস্যাটাকে বলা হয় ট্যাবেস ডর্সালিস। ট্যাবেস ডর্সালিস। তাছাড়া হচ্ছে এই যে জায়গা, এই জায়গায় যদি স্যাক্রাল যে প্লেক্সাস, এই প্লেক্সাসটা যদি নষ্ট, সরি স্যাক্রাল প্লেক্সাস বলতেছি, এই যে স্যাক্রাল যে লেভেলের যে স্পাইনাল কর্ড, এই স্পাইনাল কর্ডে যদি কি হয়, কোনো কারণে তার স্পাইনাল কর্ড লেশন হইলো, তার কারণে কিন্তু আলটিমেটলি এই সেম জিনিসটা ঘটবে, ঠিক আছে। ওকে, এখন ধরেন যে সমস্যা হইতেছে আরেক জায়গায়, এই যে আপার মোটর নিউরন, দেখেন এই আপার মোটর নিউরনটা কি করতো, নর্মালি একটু একটু ইউরিন জমা হলে সেই ইউরিনটাকে বের করতে দিত না, যে না একটা নির্দিষ্ট লেভেলের ইউরিন জমা হোক তারপরে বের করব, ঠিক আছে। এই আপার মোটর নিউরন প্রথম দিকে এটা কি করতো, এটা ইনহিবিট করে রাখতো, কিন্তু এখন যদি এরকম হয় এই জায়গাটা লেশন হয়ে গেছে, তাহলে কি এদিক দিয়ে কোনো ইনহিবিটর ইম্পালস আসতে পারবে? পারবে না। তখন কি হবে? তখন যে সমস্যাটা হবে যে এখানে একটু ইউরিন জমা হবে, সেই সিগন্যালটা এদিক দিয়ে যাবে এবং সেটা গিয়ে আলটিমেটলি ইফারেন্টকে সিগন্যাল দিবে, মানে ইফারেন্টের মাধ্যমে তো আসবে আলটিমেটলি, তাই না? তো ইফারেন্টকে সিগন্যাল দিলে এদিক দিয়ে আলটিমেটলি এটা কি করবে, ব্লাডারকে কন্ট্রাক্ট করবে, ব্লাডারকে কি করবে, কন্ট্রাক্ট করবে। দেখেন এই সিগন্যালটা আবার কি যেত, উপরে যেত, এবং হচ্ছে এটা কর্টেক্স থেকে একটা সিগন্যাল নিয়ে আসতো, কিন্তু সমস্যা হচ্ছে কর্টেক্স থেকে তো সিগন্যাল নিয়ে আসতে পারতেছে না, যার কারণে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকেও কমাইতে পারতেছে না বা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকেও বাড়াতে পারতেছে না। তাহলে এই ওভারঅল অ্যাক্টিভিটির কারণে কি হবে, এখানে অল্প ইউরিন জমা হলেও কি হবে, মনে হবে যে ব্লাডারের টোনটা এত বেশি বেড়ে গেছে, যার কারণে একটু একটু করে খুব তাড়াতাড়ি, মানে একটু ইউরিন জমা হলেই সে ইউরিনটাকে বের করে দিতেছে। তাহলে এটা কি মনে হয় যে ইউরিন একটু জমা হইলো অটোমেটিক এটা ক্লিয়ার করতেছে, এই জন্য এটাকে বলা হয় অটোমেটিক ব্লাডার। কি? অটোমেটিক ব্লাডার, ঠিক আছে। তো এই অবস্থায় কি হবে, ব্লাডারের দেখা যাবে কি অনেক বেশি অ্যাক্টিভ, বেশি হাইপার অ্যাক্টিভ, যার কারণে আলটিমেটলি ইউরিন বের করে দিতেছে, ঠিক আছে। তাহলে এই অবস্থাটাকে কি বলবো, এটাকে বলবো আমরা হাইপার অ্যাক্টিভ ব্লাডার। কি? হাইপার অ্যাক্টিভ ব্লাডার, ঠিক আছে। ওকে, তো স্পাইনাল কর্ড লেশন, এই উপরে স্পাইনাল কর্ড লেশন হলে তো এটা হতে পারে। তাছাড়া হচ্ছে ইউরিনারি ট্র্যাক্টে যদি কোনো ধরনের ইনফ্লামেশন হয়, ঠিক আছে, মানে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন বলতেছে, এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনও কিন্তু এই হাইপার অ্যাক্টিভ ব্লাডার হতে পারে। এখানে আরেকটা বিষয় একটু ক্লিয়ার করতে যাচ্ছি, সেটা হচ্ছে নিউরোজেনিক ব্লাডার। কি? নিউরোজেনিক ব্লাডার। দেখেন এটা আমরা পড়ে ফেলছি অলরেডি যদিও, যে এই যে আমাদের অ্যাফারেন্ট নিউরনটা এখান থেকে বিভিন্ন সেন্স নিয়ে যাইতেছিল, যার কারণে ইফারেন্ট নিউরনের মাধ্যমে এই জায়গাটাতে কন্ট্রাক্ট হচ্ছিল। এখন এখানে যখন কি হবে, যখন হচ্ছে এই জায়গাটাতে ব্লক থাকবে বা নিউরনগুলো, অ্যাফারেন্ট নিউরনগুলো ইনফরমেশন নিয়ে যেতে পারবে না, তখন এখানে ইউরিনগুলো আলটিমেটলি কি হবে না, কোনো সিগন্যালও আসবে না, ইউরিনগুলো বেরও হবে না, তাই না? এখানে জমা থাকবে। তো তখন এই যে ব্লাডার, এই ব্লাডারটা কি হাইপো অ্যাক্টিভিটি দেখাবে, তাই না? হাইপো অ্যাক্টিভিটি দেখাবে। তো এই যে হাইপো অ্যাক্টিভিটি, এই হাইপো অ্যাক্টিভিটিটাকে কি বলা হয়, এই হাইপো অ্যাক্টিভিটিটাকে বলা হয় ফ্ল্যাসিড নিউরোজেনিক, ফ্ল্যাসিড নিউরোজেনিক ব্লাডার। কখন হইতেছে? অ্যাফারেন্ট নিউরনগুলা যখন ব্লক থাকতেছে, ঠিক আছে। ওকে, আবার এই যে দেখেন আমরা পড়ে আসছি না পন্স, তারপর হচ্ছে মিড ব্রেইন, ঠিক আছে। তো আমাদের যে ব্রেন স্টেম, পন্সের উপরে যে কোনো জায়গায় ধরেন হচ্ছে যদি লেশন হয়, ধরেন এই জায়গাটাতে লেশন হলো, স্পাইনাল কর্ডে কোনো একটা সমস্যা হলো, আমরা জানি পন্স কি করে, পন্স হচ্ছে ফ্যাসিলিটেট করতে পারে, এর একটা ক্যাপাবিলিটি আছে, এ হচ্ছে কি ইউরিনেশনটাকে ফ্যাসিলিটেট করতে পারে, মানে হচ্ছে ইউরিনেশনটাকে বাড়ায় দিতে পারে, আমরা অলরেডি জানি, তাই না? ওকে, তো পন্সের যে ইন্ট্রিনসিক ক্যাপাবিলিটি, মানে সে নিজে নিজেই চাইলে হচ্ছে ইউরিনেশন বাড়ায় দিতে পারে। তো এখন দেখেন, এখন হচ্ছে সে তার ইচ্ছা মতো কাজ করতেছে, কর্টেক্স কাজ করতেছে না, তো তখন কি করবে, পন্স চাইলে কিন্তু ইউরিনেশনটাকে বাড়ায় দিতে পারবে, তাই না? যার কারণে কি হবে, এখানে ইউরিন জমা হলে পন্স বেশি বেশি এটাকে অ্যাক্টিভেট করে আলটিমেটলি কি করবে, বেশি বেশি হচ্ছে ইউরিনটাকে বের করে দিবে, ঠিক আছে। তো তখন কি হবে, তখন হচ্ছে আলটিমেটলি এই ব্লাডারটা হাইপার অ্যাক্টিভিটি দেখাবে, তাই না? তখন যেটা হবে, তখন সেটাকে বলা হবে স্পাস্টিক নিউরোজেনিক ব্লাডার। স্পাস্টিক নিউরোজেনিক ব্লাডার। তাহলে এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে আমাদের যে পন্সের উপরে যে কোনো জায়গায় যদি লেশন হয়, সেই লেশনের কারণে আলটিমেটলি এই স্পাস্টিক নিউরোজেনিক ব্লাডার হতে পারে। এবং এই কোশ্চেনটা কিন্তু ডিউ এর জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমরা এটাকে খুব ভালোভাবে গুরুত্ব সহকারে পড়বো। ওকে, আচ্ছা, ঠিক আছে। ওকে, আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন কিছু কিছু মানুষ আছে ওদের ক্ষেত্রে যে নর্মালি সব কিছুই ঠিকঠাক, সমস্যা নাই, সমস্যা হয় কখন, যখন হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়, তখন সমস্যাটা হয়। কি সমস্যা? সেটা হচ্ছে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশার যখন বেড়ে যায়, কখন বেড়ে যায়, যখন কফ দিতেছে, ঠিক আছে, কাশি বা হচ্ছে কোনো ভারী কোনো কিছু তুলতেছে, ঠিক আছে, তখন দেখা যাবে কি যে ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাইতেছে। এই ইন্ট্রা অ্যাবডোমিনাল প্রেশারটা বেড়ে যাওয়ার কারণে এটা ব্লাডারকে স্ট্রেস করে, স্ট্রেস করলে তখন এখানে যে ইউরিনটা আছে, ইউরিনটা বের হয়ে চলে আসে।
নর্মালি সমস্যা হয় না, সমস্যা হয় হচ্ছে এই ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশারগুলো বেড়ে গেলে। তখন আলটিমেটলি কি হয়, এখানে একটু স্ট্রেস পাইলেই কি হয়, এই ইউরিনগুলো বের হয়ে চলে আসে। এই যে স্ট্রেসের কারণে ইউরিন চলে আসতেছে এটাকে বলা হয় স্ট্রেস ইনকন্টিনেন্স। স্ট্রেস ইনকন্টিনেন্স, ঠিক আছে? তাহলে এই স্ট্রেস ইনকন্টিনেন্স কখন হতে পারে? যখন হচ্ছে ইন্ট্রাঅ্যাবডোমিনাল প্রেশার বেড়ে যায়। এবং এটা কিন্তু নর্মালি হয় না, এটা হয় কখন? যে আমাদের যে পেলভিক যে মাসলগুলা, এই মাসলগুলোর স্ট্রেংথ কিছুটা কমে গেছে। কখন কমে যেতে পারে? যেমন মায়েদের ক্ষেত্রে কি হতে পারে, যখন মায়েরা হচ্ছে বাচ্চা প্রসব করে, ঠিক আছে? বিশেষ করে ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে, ঠিক আছে? ভ্যাজাইনাল ডেলিভারির ক্ষেত্রে, ঠিক আছে? ওকে। তাছাড়াও হচ্ছে প্রেগনেন্সির সময়ও কি অনেক বেশি স্ট্রেস হয় মাসেল, তাহলে প্রেগনেন্সির সময়। তাছাড়া যারা অনেক বেশি ওবেস থাকে, এই ওবেস পেশেন্টদের ক্ষেত্রেও কি হয়, এই হচ্ছে পেলভিক মাসলগুলো অনেক বেশি স্ট্রেংথ হারায় ফেলে। তাহলে এগুলোর কারণে আলটিমেটলি কি হবে? স্ট্রেস ইনকন্টিনেন্স হতে পারে। তাহলে স্ট্রেস ইনকন্টিনেন্স থেকে বাঁচতে গেলে আমরা কি করব? আমরা হচ্ছে কিছু এক্সারসাইজ করতে দেব, ঠিক আছে? নর্মালি এক্সারসাইজ করলে এটা ঠিক হয়ে যায়। কেগেল এক্সারসাইজ হচ্ছে এর মধ্যে অন্যতম। আচ্ছা, তো এই হচ্ছে বেসিক কিছু কথাবার্তা। আমরা এখানে একটু ফিগার দেখে নেই। দেখেন, এটা হচ্ছে স্ট্রেস ইনকন্টিনেন্স কখন কখন হয়, এই যে অবেসিটি, প্রেগনেন্সি, ভ্যাজিনাল ডেলিভারি, এই জায়গাগুলোতে। এবং আমরা পেলভিক ফ্লোরের যে মাসলগুলো, এই মাসলগুলোর এক্সারসাইজ করার মাধ্যমে এটা হচ্ছে নর্মাল হয়ে যাবে। তারপরে দেখেন আর্জেন্সি ইনকন্টিনেন্স। আর্জেন্সি মানে কি, আমরা এই যে যেটাকে বলতেছিলাম কি, যে অটোমেটিক ব্লাডারে যে ঘটনাটা ঘটে, যে একটু ইউরিন আসে সাথে সাথে ভয়েড করে বের করে দেয়। তাহলে আর্জেন্সি হওয়া মানে কি, আমরা তো অলরেডি পড়েই আসছি যে আমাদের প্যারাসিম্পেথেটিক সিস্টেম যত বেশি হাইপার অ্যাক্টিভ, প্যারাসিম্পেথেটিক সিস্টেম কি করে, অ্যাসিটাইলকোলিন রিলিজ করে, যেটা এই জায়গায় এসে অ্যাসিটাইলকোলিনটা এই রিসেপ্টরটাকে স্টিমুলেট করে, যার কারণে আলটিমেটলি কি হয়, এটা হচ্ছে বের করে দেয়। বা এটা তো প্যারাসিম্পেথেটিক সিস্টেম। আমাদের যে সিম্প্যাথেটিক সিস্টেম আছে, সিম্প্যাথেটিক সিস্টেম কি রিলিজ করে? এপিনেফ্রিন, নরএপিনেফ্রিন, মেইনলি হচ্ছে নরএপিনেফ্রিন, যেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের রিসেপ্টর, ঠিক আছে? মেইনলি এখানে হচ্ছে বিটা 3 রিসেপ্টর, এর মাধ্যমে কি করে, ইউরিনটাকে বের করে দেয়। তাহলে আমরা যদি প্যারাসিম্প্যাথেটিক যে অ্যাক্টিভিটি, সেই অ্যাক্টিভিটিটা কমায় দিতে পারি কিভাবে? এই রিসেপ্টরটা ব্লক করে। অথবা সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটিটাকে যদি বাড়ায় দিতে পারি কিভাবে? এখানে কোনো একটা ড্রাগ দিয়ে বাইন্ড করে। তাহলে দুই ক্ষেত্রেই কি হবে? দুই ক্ষেত্রেই হচ্ছে এই আর্জেন্সি ইনকন্টিনেন্সটা কমে যাবে। কারণ প্যারাসিম্প্যাথেটিক সিস্টেম হচ্ছে ইউরিনকে বের করে দিতে সাহায্য করে, আর সিম্প্যাথেটিক হচ্ছে ইউরিনকে বের করে দিতে ইনহিবিট করে। তাহলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বাড়লে ইউরিন বের হবে না, আর প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি কমলে তখন ইউরিন বের হবে না, তাই না? তাহলে এই দুইটা কাজই আমরা করতে পারি। দেখেন তাহলে কি করব আমরা? তাহলে এই যে অ্যাসিটাইলকোলিনের যে রিসেপ্টর, মাসকার্নিক রিসেপ্টর, এর ব্লকার হিসেবে ইউজ করা হয় হচ্ছে অক্সিবিউটাইনিন। অক্সিবিউটাইনিন আর হচ্ছে টলটেরোডিন, এই ড্রাগগুলো ব্যবহার করা হয়। আর সিম্প্যাথেটিক সিস্টেমের অ্যাক্টিভিটি বাড়ায় দেওয়ার জন্য এখানে ইউজ করা হয় হচ্ছে মিরাবেগ্রন। মিরাবেগ্রন, ঠিক আছে? ওকে। আরেকটা হচ্ছে ওভারফ্লো, এটাও তো বলছি যে কি, মেইনলি হচ্ছে এখানে ইউরিন অনেক বেশি জমা হইতেছে, কিন্তু আলটিমেটলি কি এ হচ্ছে রিলিজ করতে পারতেছে না, কারণ ইফারেন্ট সিগনালে কেন একটা সমস্যা। তখন আলটিমেটলি ড্রিবল হয়ে দু একটা করে ফোঁটা চলে আসতে পারে। বিশেষ করে প্রোস্টেটের যে হাইপারপ্লাসিয়া, এখানেও কিন্তু এই সমস্যাটা হতে পারে, ঠিক আছে? এখন আপনাকে যদি বলা হয় আপনি কিভাবে ডায়াগনোস করবেন যে আহ, এই সমস্যাগুলো হচ্ছে, তখন আপনার ডায়াগনোস করার মাধ্যম হচ্ছে কি, এই যে সিস্টোমেট্রি, ঠিক আছে? এই সিস্টোমেট্রি করলে আপনি বিভিন্ন সময় বিভিন্ন প্রেশার চেঞ্জ মাপতে পারবেন। এই প্রেশার চেঞ্জ মাপার মাধ্যমে আলটিমেটলি আপনি ডায়াগনোস করতে পারবেন, ঠিক আছে? তাহলে এই সিস্টোমেট্রি করে আমরা এই সমস্যাগুলোকে ডায়াগনোস করতে পারবো। ওকে। আচ্ছা, আরেকটা কথার সাথে একটু অ্যাড করি যে কিছু কিছু পেশেন্টদের ক্ষেত্রে দেখা যাবে কি, যে এই ড্রাগগুলো দিলে তাদের ক্ষেত্রে এই ড্রাগগুলো তারা নিতে পারতেছে না, কেন? বিভিন্ন ধরনের সাইড ইফেক্টের জন্য। হতে পারে যে সেটা হচ্ছে কি ব্লাড প্রেশার কমে দিতেছে, বা হচ্ছে কি যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল বিভিন্ন ডিস্টারবেন্স করতেছে। তো এই সাইড ইফেক্টের কারণে অনেকে এই ড্রাগগুলো নিতে পারে না। তো তখন তাদের জন্য কি করা হয়? তাদের জন্য দেখেন এখানে কি হচ্ছে, যে বেশি বেশি ইফারেন্ট সিগন্যাল আসতেছে। তো তাদের জন্য কি করা হয়? ইফারেন্ট সিগন্যালটা মডিফাই করে দেওয়া হয়। কিভাবে? সেটা হচ্ছে পেসমেকার যেরকম একটা কাজ করে, সেরকম স্যাক্রাল নার্ভের স্টিমুলেটর ইউজ করা হয়। এই স্যাক্রাল নার্ভের স্টিমুলেটরটা কি করে, যে না অনেক বেশি সিগন্যালকে পাস করবে এরকম না, একটা নির্দিষ্ট সময় বা একটা নির্দিষ্ট সময় পর পর এই বিভিন্ন এই কিছু কিছু সিগন্যাল দিবে, এই সিগন্যালগুলোর মাধ্যমে একটা নির্দিষ্ট সময় পর পর হচ্ছে কি হবে, ইউরিনেশন হবে, ঠিক আছে? তো এই স্যাক্রাল নার্ভ স্টিমুলেটরগুলো ইউজ করা হয় যখন হচ্ছে দেখা যায় কি পেশেন্ট হচ্ছে এই ড্রাগগুলো নিতে পারতেছে না। এবং এটাই আর ছিল হচ্ছে এমআরসিপির 2017 সালের একটা কোশ্চেনে, ঠিক আছে? আমাদের মেইন বিষয়গুলো ক্লিয়ার। এখন আমরা এই চ্যাপ্টারের লাস্ট টপিক, আমরা এখন কথা বলবো অ্যাকিউট এবং ক্রনিক কিডনি ইনজুরি নিয়ে। তো প্রথমে যদি আমরা অ্যাকিউট কিডনি ইনজুরি নিয়ে কথা বলি, যে অ্যাকিউট কিডনি ইনজুরি,
দেখেন নামের মধ্যে আছে অ্যাকিউট। অ্যাকিউট মানে কি, মানে সাডেন অনসেট হবে, তাই না, যে হঠাৎ করে এই সমস্যাটা হবে। তো হঠাৎ করে সমস্যার কারণে আলটিমেটলি কিডনিতে ইনজুর করে কি করবে, কিডনির ফাংশনটা কিছুটা হলেও ডেটোরিয়েট করবে। এটাকে বলতেছি অ্যাকিউট কিডনি ইনজুরি। ঠিক আছে, ওকে। এখন কি কি কজ থাকতে পারে, আমরা এখানে একটা ফিগার এঁকে ফেলার চেষ্টা করছি, তো এখান থেকে আমরা দেখব এখানে কজগুলো বিভিন্নভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। যেমন কিছু কজ আছে কিডনির মধ্যে, মানে কিডনিতে সমস্যা হওয়ার কারণে আলটিমেটলি এই সমস্যাগুলো হবে, এটাকে বলা হয় ইন্ট্রা রেনাল কজ। কি ইন্ট্রা রেনাল কজ মানে হচ্ছে সমস্যাটা হচ্ছে কিডনির মধ্যে। আচ্ছা, আরেকটা হচ্ছে ধরেন কিডনির আগেই, মানে এই জায়গাগুলোতে, ঠিক আছে, এটাকে বলতেছে প্রি রেনাল কজ। ঠিক আছে, প্রি রেনাল মানে কিডনিতে আসার আগেই কোথাও একটা সমস্যা। আরেকটা হচ্ছে কিডনি থেকে যে ইউরিনগুলো যাইতেছে, এই যে রাস্তা, এই রাস্তার বিভিন্ন জায়গায় সমস্যা হতে পারে, যেটাকে বলতেছি পোস্ট রেনাল কজ। ঠিক আছে, ওকে। তাহলে আমরা যদি প্রি রেনাল কজ থেকে আসি, দেখেন আমাদের হার্ট, এই হার্ট কি করতেছে, এদিক দিয়ে ব্লাড পাম্প করতেছে, সেই ব্লাড এসে আলটিমেটলি এদিক দিয়ে গিয়ে বিভিন্নভাবে ফিল্টার টিল্টার তৈরি করতেছে এবং এখান থেকে আলটিমেটলি ইউরিন প্রোডাকশন হয়ে আসতেছে। এখন ধরেন কোনো কারণে আমার হচ্ছে হার্টের মায়োকার্ডিয়াল ইনফাকশন হয়ে গেছে, ঠিক আছে, তাহলে হার্ট ঠিক মতো পাম্প করতে পারবে না। তখন এটার কারণে কি হতে পারে, এটার কারণে এই কিডনির ফাংশন কিছু সময়ের জন্য হলেও ডিটোরিয়েটেড করতে পারে, মানে অ্যাকিউট কিডনি ইনজুরিকে করতে পারে। ওকে, তারপর ধরুন এখান থেকে অনেক বেশি ব্লাড হেমোরেজ আকারে বের হয়ে গেল, ঠিক আছে, তাহলে হেমোরেজ, তাহলে বেশি হেমোরেজ হলে কি হয়, ব্লাড ভলিউম কমে যায়। তো ব্লাড ভলিউম কমে গেলে তখন কি হতে পারে, এই ব্লাড ভলিউম কমে যাওয়ার কারণেও আলটিমেটলি এই অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। ঠিক আছে, এটাকে একেআই দিয়ে বুঝাই। ওকে, তারপর দেখেন যে আমার ধরেন আমার অনেক বেশি হচ্ছে ভমিটিং হয়ে গেছে, ঠিক আছে, অনেক বেশি ভমিটিং হয়ে গেছে, তারপর অনেক বেশি ডায়রিয়া হয়ে গেছে, ঠিক আছে, তাহলে এইগুলো হলে আলটিমেটলি কি হবে, এই ব্লাড ভলিউম কমে যাবে এবং এগুলো কি করতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে বিভিন্ন প্রি রেনাল কজ। এখন আসি পোস্ট রেনাল কজের মধ্যে। দেখেন ধরেন হচ্ছে এখান দিয়ে যে ইউরিনগুলো আসতেছে, সেই ইউরিনগুলো আসতে পারতেছে না, কোনো একটা সমস্যা, ধরেন এখানে বাধা বা এখানে বাধা, ঠিক আছে, বা হচ্ছে ব্লাডারে ধরেন কোনো একটা জায়গায় বাধা, তাহলে এখানে কেন বাধা থাকতে পারে, এখানে হচ্ছে স্টোন থাকতে পারে, ঠিক আছে, বা ক্যান্সার থাকতে পারে। সেমভাবে এই আমাদের যে প্রোস্টেট, এই প্রোস্টেটের কারণে কি হতে পারে, বিনাইন প্রোস্টেটিক হাইপারপ্লাসিয়া, এর কারণে আলটিমেটলি ইউরিনগুলো বের হচ্ছে না, এরকম হতে পারে। বা হচ্ছে এই ব্লাডারের মধ্যে ক্যান্সার হতে পারে, ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলোর কারণে আলটিমেটলি কি হবে, ইউরিনগুলো সঠিকভাবে ভয়েড করতে পারতেছে না। এখন আসি হচ্ছে যে ইন্ট্রারেনাল কি কি কজ আছে। যেমন দেখেন এই হচ্ছে আমাদের গ্লোমেরুলাস, তাই না, এই গ্লোমেরুলাসে কোনো কারণে যদি ইনফ্লামেশন হয়, যেটাকে বলতেছে কি গ্লোমেরুলো নেফ্রাইটিস, গ্লোমেরুলো নেফ্রাইটিস, তাহলে এটার কারণে আলটিমেটলি কি হতে পারে, অ্যাকিউট কিডনি ইনজুরি হতে পারে। তাছাড়া এই যে আমাদের টিউবিউলে যদি সমস্যা হয় সেটার কারণেও হতে পারে, যেটাকে বলতেছি অ্যাকিউট টিউবুলার নেক্রোসিস। ঠিক আছে, মানে এখানে কি হয়, ইসকেমিয়া হয় মেইনলি টিউবুলগুলোতে। ওকে, তাছাড়া হচ্ছে এই যে আমাদের যে বিভিন্ন ইন্টারস্টিশিয়াল সাবস্টেন্স, এখানে যদি কখনো এমন হয় যে বিভিন্ন ড্রাগের কারণে অ্যালার্জিক হইলো, ঠিক আছে, বা ইমিউন বিভিন্ন রিয়াকশন হইলো, এই ইমিউন রিয়াকশনের কারণে কি হতে পারে, ইমিউন রিয়াকশনের কারণে আলটিমেটলি এখানে সমস্যা ডেভেলপ করতে পারে। এটাকে বলতেছি অ্যাকিউট ইন্টারস্টিশিয়াল নেফ্রাইটিস। ঠিক আছে, তাহলে এই সমস্যাগুলো আলটিমেটলি কি করবে, কিডনির ভেতরে এই অ্যাকিউট কিডনি ইনজুরি করতে পারে। ঠিক আছে, ওকে। এখন অ্যাকিউট কিডনি ইনজুরি করলে এখানে কিছু সময়ের জন্য দেখা যায় কি যে ব্লাড সাপ্লাই কমে যেতে পারে, ঠিক আছে, বা এখানে কিডনিতে কিছু সময়ের জন্য হচ্ছে এই প্রবলেমগুলো থাকতে পারে। কারণ হচ্ছে ধরেন কারো যদি ডায়রিয়া হয় বা হচ্ছে ভমিটিং হয়, অনেক বেশি ব্লাড লস হয়ে যায়, তখন কিন্তু কিছু সময়ের মধ্যে আবার দেখা যায় কি তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয়, ট্রিটমেন্ট দিলে একটা নির্দিষ্ট সময় পর তারা হচ্ছে ব্লাড ভলিউমটা প্রায় নর্মাল হয়ে যায়। ঠিক আছে, এবং এখানে একটা ফ্যাক্টর হচ্ছে, এখানে আমাদের যে নেফ্রনগুলা, এই নেফ্রনগুলো কিন্তু একদম টোটালি নষ্ট হয়ে যায় না, বা হচ্ছে এখানকার নেফ্রনের আমাদের যে ইন্টারস্টিশিয়াল সেলগুলো থাকে, ঠিক আছে, বা ধরেন এই কিছুটা হচ্ছে কি এটা হচ্ছে আরেকটা সেলকে তৈরি করতে পারে। ধরেন এই জায়গাটাতে যে সেলগুলো থাকে, এখানে যদি কিছুটা ইস্কেমিয়া হয়, ইস্কেমিয়া হলে যদি এখানকার সেল কিছু নষ্ট হয়, তখন এই সেলগুলা ওই জায়গাগুলোতে আবার কি করতে পারে, নতুন সেলকে দিয়ে দিতে পারে, যার কারণে এখানে আবার সেল চলে আসতে পারে। ঠিক আছে, আলটিমেটলি এই বিভিন্ন ইন্টারস্টিশিয়াল সেলের কারণে এই টিউবিউলগুলা প্রাথমিক ইস্কেমিয়া হলেও পরবর্তী নিউট্রিয়েন্ট সাপ্লাই আসার পরই ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এবং কখন ঠিক হইতে পারতেছে, যখন এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো মারা যায় নাই। ঠিক আছে, ওকে। তাহলে যখন অ্যাকিউট
কিডনি ইনজুরি, তখন কি আমাদের ইন্টারস্টিশিয়াল সেলগুলো বেঁচে থাকে এবং এই ইন্টারস্টিশিয়াল সেলগুলো বেঁচে থাকার কারণে আলটিমেটলি কি হয়, সেগুলো হচ্ছে বিভিন্ন সেলকে তৈরি করে আলটিমেটলি এটাকে রিকভার করে ফেলতে পারে। ঠিক আছে? ওকে। তো প্রথম দিকে দেখা যায় হয়তো ইউরিন ঠিক মতো হচ্ছে না। প্রথম দিকে মানে একদম ডিজিজ যখন স্টার্ট হইলো, ঠিক আছে? যে হাইপোভলিমিয়া স্টার্ট হয়েছে বা হচ্ছে ডায়রিয়া ভমিটিং অনেক বেশি হয়েছে, তখন দেখা যাবে কি ইউরিন অনেক কম। বাট যখন হচ্ছে ইউরিন সাপ্লাই যখন হচ্ছে পর্যাপ্ত পরিমাণ ফ্লুইড রিপ্লেসমেন্ট করা হবে, তখন দেখা যাবে কি যে ধীরে ধীরে ইউরিনটা ইউরিনটা বেড়ে যেতে থাকবে। ঠিক আছে? বেড়ে যেতে থাকবে। ওকে। এবং একটা সময় পর আবার দেখা যাবে কি অনেক বেশি না বেড়ে পরে আবার এটাকে নরমাল হয়ে যাবে। ঠিক আছে? এবং প্রায় 90% পেশেন্টদের ক্ষেত্রে অ্যাকিউট কিডনি ইনজুরি আবার নরমাল হয়ে যায়। প্রায় 90% পেশেন্টের ক্ষেত্রে। পার্সেন্টেজটা একটু কম বেশি হতে পারে, 80 to 90 হতে পারে, বাট ম্যাক্সিমাম কি হয়ে যায়, তাদের আগের অবস্থায় আবার ফিরে আসতে পারে। ঠিক আছে? ওকে। তাহলে এটাতে ক্রনিক সমস্যা খুব কম হয়। আচ্ছা, তো এই হচ্ছে অ্যাকিউট কিডনি ইনজুরি। এখন আমরা যদি ক্রনিক কিডনি ইনজুরি নিয়ে কথা বলি, দেখেন এই নামের মধ্যে আছে হচ্ছে ক্রনিক মানেই হচ্ছে দীর্ঘস্থায়ী, তাই না? ওকে। তো মানে হচ্ছে যে সমস্যাটা হচ্ছে মোর দেন 3 মান্থ ধরে, ঠিক আছে? মোর দেন 3 মান্থ ধরে, 3 মাসের বেশি সময় ধরে এই সমস্যাটা আলটিমেটলি কিডনিকে ডিটোরিওরেট করতেছে। ঠিক আছে? সেটা হচ্ছে 3 মাস ধরে যদি কিডনির ফাংশনটা কমে গিয়ে থাকে, তখন সেটাকে বলতেছি ক্রনিক কিডনি ডিজিজ। ঠিক আছে? ওকে। এখন ক্রনিক কিডনি ডিজিজ কি কি কারণে হতে পারে? অনেক কারণ। আমরা তার মধ্যে ইম্পর্টেন্ট কয়েকটা কারণ অলরেডি জানি, যেমন হাইপারটেনশন। ঠিক আছে? হাইপারটেনশন কিন্তু একটা ইম্পর্টেন্ট কারণ। তারপর ডায়াবেটিস। ঠিক আছে? ওকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের অ্যাথেরোস্ক্লেরোসিস, ঠিক আছে? গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা আবার কি ক্রনিক কিডনি ডিজিজও করতে পারে। যেমন আমরা যদি জাস্ট ডায়াবেটিসের কথা চিন্তা করি, এখানে কি হয়, ডায়াবেটিস মেলাইটাসের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ অনেক বেশি থাকে। এই ব্লাড গ্লুকোজগুলো আমাদের যে গ্লোমেরুলাসের যে বেসমেন্ট মেমব্রেন, এই বেসমেন্ট মেমব্রেনগুলোতে জমা হতে পারে। ঠিক আছে? পাশাপাশি আমাদের এই যে মেসেঞ্জিয়াল সেল, এই মেসেঞ্জিয়াল সেলের উপরেও এরা কি হয়, ডেপোজিট হতে পারে। ডেপোজিট হলে কি হয়, এই গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন জমা হলে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা কি হয়, থিক হয়। গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনটা থিক হয়, আর মেসেঞ্জিয়াল সেলে যখন গ্লুকোজটা ডেপোজিট হয়, তখন এই মেসেঞ্জিয়াল সেল কি করে, আবার ফাইব্রিন বেশি বেশি প্রডিউস করে, এবং এগুলো কি হয়, এগুলো এই জায়গাগুলোতে অনেক বেশি ডেপোজিট হয়। ঠিক আছে? এবং এটাকে বলতেছি যে ম্যাট্রিক্সের প্রলিফারেশন হচ্ছে। ঠিক আছে? তো আলটিমেটলি এখানে যত যত বেশি এগুলো হবে, তখন কি করবে, এই যে ইফারেন্ট আর্টারিগুলোকে কনস্ট্রিক্ট করবে, তার কারণে এই জায়গাগুলোতে হাইড্রোস্ট্যাটিক প্রেশার অনেক বেশি বেড়ে যাবে। হাইড্রোস্ট্যাটিক প্রেশার বেড়ে যাওয়ার কারণে কি হবে, তখন বেশি বেশি প্রেশার দিয়ে এখানে ফিল্টার তৈরি করতে যাবে। ঠিক আছে? এই যে বেশি বেশি প্রেশার দিয়ে ফিল্টার তৈরি করতে যাবে, তখন এখানে কি হবে, এখানে হবে হাইপার ফিল্ট্রেশন। তো এই হাইপার ফিল্ট্রেশন হলে, এই হাইপার ফিল্ট্রেশনের কারণে আবার গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেনকে ইনজিউর করবে। ঠিক আছে? এই গ্লোমেরুলার বেসমেন্ট ইনজিউর হতে হতে একটা সময় দেখা যাবে কি, যে এটা হাইপারট্রফি হয়ে যাবে। কি হবে, হাইপারট্রফি হয়ে যাবে। ঠিক আছে? পাশাপাশি এখানে কি হতে পারে, এই গ্লোমেরুলাসটাতে স্কার ফর্মেশন হইতে পারে। ঠিক আছে? ওকে। তো একটা সময় দেখা যাবে কি গ্লোমেরুলাসে স্কার ফর্মেশন, হাইপারট্রফি, বিভিন্ন ধরনের ফাইব্রোটিক টিস্যু জমা হয়ে আলটিমেটলি কি হয়ে গেছে, গ্লোমেরুলাসে একটা স্ক্লেরোটিক চেঞ্জ চলে আসছে। ঠিক আছে? এটাকে বলতেছে কি, গ্লোমেরুলোস্ক্লেরোসিস। ঠিক আছে? গ্লোমেরুলোস্ক্লেরোসিস। তাহলে এটা যদি আসে, এটা যদি হয়ে যায়, তখন কি হবে, এই গ্লোমেরুলাসটা তার নর্মাল ফাংশন করা থেকে বিরত থাকতে পারবে, মানে কাজটা ঠিক মতো করতে পারবে না। আবার এই হাইপারটেনশনের ক্ষেত্রেও কি এরকম বিভিন্ন চেঞ্জ আসতে পারে, বিশেষ করে এই বেসমেন্ট মেমব্রেন বা হচ্ছে এখানে বিভিন্ন জায়গা হচ্ছে থিকেনিং হয়ে যাওয়া প্লাস হাইপার ফিল্ট্রেশন হওয়া। ঠিক আছে? ওকে। তাহলে এই যে সমস্যাগুলো আলটিমেটলি কি করতেছে, আলটিমেটলি আমার এই গ্লোমেরুলাসকে কাজ করতে দিতেছে না। ঠিক আছে? অ্যাবনর্মাল করে ফেলতেছে। ঠিক আছে? ওকে। তাহলে এ থেকে আলটিমেটলি কি হবে, এই নেফ্রনটা প্রায় আস্তে আস্তে নন ফাংশনাল হওয়া শুরু করবে। ওকে। তারপরে দেখা যাবে কি যে বিভিন্ন ধরনের ভাস্কুলার যে ডিজিজগুলো, এগুলো হচ্ছে এই ক্রনিক কিডনি ডিজিজের ক্ষেত্রে অনেক বেশি ইফেক্ট ফেলতে পারে। যেমন ধরেন, এটা যদি একটা ব্লাড ভেসেল হয়, এই ব্লাড ভেসেলে যদি কখনো অ্যাথেরোস্ক্লেরোসিস হয়, তাহলে অ্যাথেরোস্ক্লেরোসিসের কারণে কি কিডনি আলটিমেটলি ব্লাড পাচ্ছে না। তাহলে কিডনি যদি ব্লাড না পায়, তাহলে অবশ্যই কি হবে, ব্লাড না পেলে অবশ্যই এখানে সমস্যা হবে, নেফ্রনগুলো মারা যাবে। ওকে। তারপরে ধরেন এইখানে বিভিন্ন মাসল, বিভিন্ন ফাইব্রাস টিস্যু, এগুলো কি হতে পারে, এদের পরিমাণটা বেড়ে যেতে পারে। ঠিক আছে? তো এই যে বিভিন্ন মাস্কুলার হাইপারপ্লাসিয়া, এই মাস্কুলার হাইপারপ্লাসিয়ার কারণে আলটিমেটলি কি হবে, লার্জ আর্টারি যখন মাস্কুলার হাইপারপ্লাসিয়া হবে, তখনও এই মাস্কুলার হাইপারপ্লাসিয়ার কারণে আলটিমেটলি কি হবে না, বেশি বেশি ব্লাড সাপ্লাই দিতে পারবে না। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আমাদের যে রেনাল যে ইন্টারলোবার যে আর্টারিগুলা, এই ইন্টারলোবার আর্টারিগুলোতে যদি ভেসেল ওয়াল থিকেনিং হয়ে যায়, তখন কি হবে, তখন আরেকটা সমস্যা হবে। ধরেন এইটা হচ্ছে আমার ইন্টারলোবার আর্টারিতে
এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সাবস্টেন্স, ঠিক আছে? তো দেখা যায় কি আর্টারির যে ওয়াল, এই ওয়ালের মধ্যে বিভিন্ন কিছু জমা হয়। জমা হয়ে কি করে এটাকে আরো মোটা করে ফেলতে পারে। মোটা করে ফেললে দেখেন এদিক দিয়ে চিকন হয়ে আসতেছে, তখন কি এখানে কি হবে? অনেক বেশি হাইপারটেনশন ডেভেলপ করবে না? হাইপারটেনশন ডেভেলপ করবে। তাহলে এই যে ঘটনাগুলো আল্টিমেটলি, এই ঘটনাগুলো ঘটার মাধ্যমে আল্টিমেটলি কি হইতেছে, আমার কিডনিতে, নেফ্রনগুলোতে ব্লাড সাপ্লাই কমে যাইতেছে। তো এই দীর্ঘদিন ধরে এই ব্লাড সাপ্লাই কমে থাকলে কি হবে, যেহেতু আমাদের কিডনিতে কোনো ধরনের কোল্যাটেরাল সাপ্লাই নাই, কোল্যাটেরাল সাপ্লাই নাই, তো ব্লাড সাপ্লাইও কম, আলটিমেটলি কি করবে, এই সমস্যা হওয়ার কারণে আলটিমেটলি কিডনির বিভিন্ন জায়গায় ফাইব্রাস টিস্যু তৈরি হবে, ঠিক আছে? ফাইব্রাস টিস্যু তৈরি হয়ে এগুলো হচ্ছে জমা হবে, ঠিক আছে? এবং হচ্ছে ওই যে আমরা একটু আগে পড়ে আসলাম গ্লোমেরুলাস, এই গ্লোমেরুলাসে যেরকম ইনজুরি হয়, এটার কারণে গ্লোমেরুলাস ইনজুরি হতে পারে, মানে হচ্ছে গ্লোমেরুলো স্ক্লেরোসিস, ঠিক আছে? তাহলে এই বিভিন্ন মাধ্যমে আলটিমেটলি কি করতে পারে, ক্রনিক প্রবলেম তৈরি করে আলটিমেটলি, যেমন এখানে ব্লাড সাপ্লাই যদি নষ্ট হয় বা কমে যায়, আলটিমেটলি তার কারণে নেফ্রনগুলো নষ্ট হবে, বা এই যে বিভিন্ন পাথওয়ে, এগুলোর মাধ্যমে নেফ্রনগুলো নষ্ট হইতো। তাহলে ক্রনিক কিডনি ডিজিজের একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে হচ্ছে নেফ্রনগুলা, ফাংশনাল নেফ্রনগুলাকে হারিয়ে ফেলা, ঠিক আছে? তাহলে এই যে যখন দেখেন আমরা একটা গাইডলাইনের একটা ছক আছে, সেটা কি, যে প্রাইমারি বিভিন্ন কিডনি ডিজিজ, হোক সেটা হচ্ছে হাইপারটেনশন, হোক সেটা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, ঠিক আছে? মানে এইগুলো হচ্ছে মেনলি প্রাইমারি কিডনি ডিজিজ, এদের কারণে ফাংশনাল নেফ্রনের নাম্বার কমে যাবে, এবং যেগুলো কি করবে, বিভিন্ন জায়গায় হাইপারট্রফি করতেছে নেফ্রনের, তারপরে ভ্যাসোডাইলেশন করতেছে, ঠিক আছে? কেন? প্রেশার বেড়ে যেতে পারে, ওখানে ব্লাড তো সাপ্লাই দিতে হবে, ওকে? তো এইগুলো আবার কি করবে, গ্লোমেরুলাসের প্রেশার, তারপরে গ্লোমেরুলাসের ফিল্ট্রেশন, এগুলো বাড়ায় দেওয়ার চেষ্টা করবে, যার কারণে গ্লোমেরুলাস আবার স্ক্লেরোসিস হয়ে যাবে, তাই না? তাহলে এটা আবার কি করবে, নেফ্রন নাম্বার কমাই দিবে, মানে একটা স্পিসিয়াস সাইকেলের মতো চলতেছে। তাহলে এইগুলোর মাধ্যমে আমার ফাংশনাল নেফ্রন এর পরিমাণ কি হচ্ছে, ফাংশনাল নেফ্রনের পরিমাণ কমে যাইতেছে, ঠিক আছে? এখন কথা হচ্ছে ফাংশনাল নেফ্রন কমে গেলে কি কি সমস্যা হতে পারে, ঠিক আছে? প্রথম কথা দেখেন, প্রথম কথা তাহলে আমাদের নেফ্রনের পরিমাণ যখন কম হবে, তখন প্রথম কথা হচ্ছে আমাদের বডি থেকে যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলা ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলা বেশি বেশি এক্সক্রিট হতে পারবে না, এক্সক্রিট হতে পারবে না। তাহলে এগুলো কোথায় যাবে, এগুলো আলটিমেটলি ব্লাডে অ্যাকিউমুলেট হবে। আমরা চাইলে একটা চিত্রের মাধ্যমে এটাকে ভালোভাবে মনে রাখতে পারি। দেখেন এটা হচ্ছে ধরেন আমাদের পিসিটির, এখানে পিসিটির বিভিন্ন সেল আছে, আচ্ছা যাই হোক। তো প্রথমে কি হয়, আমাদের এখান থেকে ফিল্ট্রেট নর্মালি তৈরি হতো, কিন্তু আমাদের কি হয়েছে, এই গ্লোমেরুলাসে প্রবলেম তৈরি হয়েছে, তার মানে এদিক দিয়ে কি হতে পারে, এদিক দিয়ে বিভিন্ন কিছু বডি থেকে বের হয়ে যেতে পারে, বিভিন্ন প্রোটিন, ঠিক আছে? বিভিন্ন প্রোটিন এগুলো বের হয়ে যেতে পারে। তাহলে প্রোটিন যখন বের হয়ে যাবে তখন কি বলবো, প্রোটিন ইউরিয়া, ঠিক আছে? তাহলে এই যে প্রোটিন ইউরিয়া হবে, তাহলে প্রোটিন ইউরিয়া হয়ে গেলে আমার বডি থেকে প্রোটিন লস হইতেছে, ওকে? তাহলে একটা বিষয় হচ্ছে আমার বডি থেকে প্রোটিন লস হইতেছে, আচ্ছা। সেকেন্ড বিষয় হচ্ছে দেখেন, তাহলে এখানে এখন কোলেটারাল অসমোটিক প্রেশার কমে যাইতেছে, এটা একটু মাথায় রাখবেন, ওকে? তো যখন কোলেটারাল অসমোটিক প্রেশার কমে যাবে, ধরেন এটা আমার ব্লাড ভেসেল, যদি কোলেটারাল অসমোটিক প্রেশার কমে যায়, তার মানে এদিক থেকে কি প্রোটিনগুলো বের হয়ে যায়, তার মানে এখানে কি ব্লাড ভেসেলে পানির পরিমাণও কমে যাবে। তাহলে ক্রনিক্যালি এটা কি করবে, আস্তে আস্তে ব্লাড ভেসেলে পানির পরিমাণ কমাই দিবে, তাই না? ওকে, তাহলে ব্লাড ভেসেলে যখন পানির পরিমাণ কমাই দিবে, সেগুলো আবার পরবর্তীতেই কি করবে, এরাই আবার পরবর্তীতে জিএফআরটা কমাই দিবে, তাই না? তাহলে এদের কারণে আলটিমেটলি কি হবে, জিএফআরটা কমে যাবে। তো জিএফআর কমে গেলে আরও কি, বিভিন্ন ধরনের ওয়েস্ট মেটেরিয়ালগুলো ব্লাডে অ্যাকুমুলেট হতে পারবে, ওকে? তাহলে জিএফআর কমে গেল। এখন জিএফআর কমে গেলে আমাদের পিসিটিতে কি, সোডিয়াম সাধারণত অ্যাবজর্ব হয়ে যায় অনেক বেশি, ডিসিটিতে কি যাবে, ডিসিটিতে খুব কম পরিমাণ সোডিয়াম যাবে, তাই না? ওকে, তো এইগুলোর কারণে আলটিমেটলি কি হবে, এটা আবার হচ্ছে রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেমকে স্টিমুলেট করবে, যার কারণে অনেক বেশি রেনিন তৈরি হবে, যার কারণে অ্যানজিওটেনসিন 2 এর মাত্রা অনেক বেশি বেড়ে যাবে, তাই না? ওকে, তাহলে এইগুলো বেড়ে গেলে আবার কি করবে, এগুলো হচ্ছে আমাদের বডিতে অ্যানজিওটেনসিন 2 অ্যালডোস্টেরন রিলিজ করতে পারে, পানির এডিএস রিলিজ করতে পারে, ঠিক আছে? তার মাধ্যমে আলটিমেটলি কি হবে, বেশি বেশি সোডিয়াম, বেশি বেশি পানি এগুলাকে রিঅ্যাবজর্ব করবে। তাহলে রিঅ্যাবজর্ব করে এরা চাইতেছে কি, যে এই সোডিয়াম তারপরে পানি রিঅ্যাবজর্ব করে ভেসেলে পাঠায়, কিন্তু এগুলো তো ভেসেলে থাকতেছে না, প্রোটিন নাই, ভেসেল থেকে আবার বাইরে বের হয়ে আসতেছে, তার মানে আমরা কি করতেছে, এগুলো এগুলো হচ্ছে ইডেমা করতেছে, তাই না? ওকে, এগুলো কি করতেছে, ইডেমা করতেছে। পাশাপাশি তাহলে দেখেন ইডেমা করতেছে, আবার আমার এখানে কি বিভিন্ন কিছু সলিউড, বিভিন্ন কিছু আসতেছে, তার মধ্যে কয়েকটা ইম্পর্টেন্ট হচ্ছে বাইকার্বনেট, তাই না? আমরা হচ্ছে কি করি, অধিকাংশ বাইকার্বনেট আমাদের হচ্ছে অ্যাবজর্পশন হয়। তাহলে এই যে বাইকার্বনেট দেখা যাবে কি, ধীরে ধীরে যত এখানে কিডনিতে ব্লাড সাপ্লাইগুলো ধীরে ধীরে কমতে থাকবে, তখন রেনালের কিডনির বিভিন্ন অ্যাবজর্পটিভ পাওয়ার আস্তে আস্তে কমতে থাকবে। তো অ্যাবজর্পটিভ পাওয়ার কমতে থাকলে দেখা যাবে কি, ব্লাডে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে, কারণ অ্যাবজর্পশন কম, বাইকার্বনেটের মাত্রা এটাও কমে যাবে। তাহলে বাইকার্বনেট কমে গেলে কি হবে, এটা করবে হচ্ছে মেটাবলিক মেটাবলিক
অ্যাসিডোসিস। ঠিক আছে, বুঝাইতে তো পারতেছি যে বাইকার্বনেট যেহেতু কমে যাইতেছে তার মানে অ্যাসিডের পরিমাণটা বেড়ে যাইতেছে, যার কারণে মেটাবলিক অ্যাসিডোসিস ডেভেলপ করতেছে। ওকে, তারপরে দেখেন এই যে ক্যালসিয়াম কমে যাইতেছে, ক্যালসিয়াম কমে গেলে কি হবে? ক্যালসিয়াম কমে গেলে হচ্ছে আমার বডি তো এক্সেস পরিমাণ ক্যালসিয়ামকে জমা রাখতে চাইবে, তাই না? তো ক্যালসিয়াম কমে গেলে আলটিমেটলি এটা কি করবে? আমাদের প্যারাথাইরয়েড হরমোন রিলিজ বাড়াই দিবে। এই প্যারাথাইরয়েড হরমোন রিলিজ বাড়াই দিলে এই প্যারাথাইরয়েড কি চাইবে কি করতে? ক্যালসিয়ামকে অ্যাবজর্ব করতে, কিন্তু সে তো পারতেছে না। তখন সে কি করবে? তখন হচ্ছে এই যে আমাদের বোনস, ধরেন এটা আমাদের বোনস, ঠিক আছে? আর বোনসের এটা ধরেন আমাদের পেরিওস্টিয়াম, এটা হচ্ছে পেরিওস্টিয়াম। তো এই প্যারাথাইরয়েড হরমোনগুলা এই পেরিওস্টিয়ামের নিচে গিয়ে কি করবে? এখানে যে অস্টিওক্লাস্টিক সেল আছে, অস্টিওক্লাস্ট, এই অস্টিওক্লাস্টকে কি করবে? মানে অস্টিওক্লাস্ট কি করবে মেইনলি হচ্ছে এটা হচ্ছে বলতে পারি একটা বোনসের ফ্যাগোসাইটোসিস বা হচ্ছে ম্যাক্রোফেজের মতো কাজ করে, ঠিক আছে? তো এরা কি করবে? বোনস থেকে ক্যালসিয়ামকে রিলিজ করে দেবে। তাহলে এরা কি করবে? এরা হচ্ছে বোনস থেকে কি করবে? ক্যালসিয়ামকে রিলিজ করে দেবে, ঠিক আছে? তার কারণে ব্লাডে ক্যালসিয়াম কিছুটা বাড়বে। তাহলে এই ক্যালসিয়ামগুলো ব্লাডে কিছুটা কিভাবে বাড়বে? এই ক্যালসিয়ামগুলো ব্লাডে বাড়বে হচ্ছে এই অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটির মাধ্যমে। কিন্তু দেখেন আমার বোনস তাহলে এদিক দিয়ে থিন হয়ে যাবে না? তাহলে এদিক দিয়ে থিন হয়ে যাবে, বোনস থিন হয়ে যাইতেছে, ঠিক আছে? এবং দেখা যাইতেছে কি যে এই পেরিওস্টেমের কাছে সবচেয়ে বেশি থিন হয়ে যায়। তাহলে এই যে অবস্থা, এই অবস্থাকে বলা হয়, আপনি যদি এক্স রে করেন তো অবশ্যই এক্স রেতে এই অবস্থা দেখতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় অস্টিও ডিস্ট্রফিক প্রবলেম, ঠিক আছে? অস্টিও ডিস্ট্রফিক প্রবলেম। তাহলে এটা কখন হবে? এই ক্রনিক কিডনি ডিজিজে কিন্তু হবে। তারপর আমরা জানি আমাদের কিডনির যে পিসিটিড সেল সেখানে কি থাকে? সেখানে 1 আলফা হাইড্রোক্সিলেজ একটা এনজাইম থাকে, যেটা কি করে ভিটামিন ডি, যেটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ছিল, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাকচুয়াল ভিটামিন ডিটা তৈরি করতে সাহায্য করে। এখন পিসিটিতে সমস্যা বা হচ্ছে কিডনিতে সমস্যা, তখন কি 1 আলফা হাইড্রোক্সিলেজ ঠিকমতো কাজ করতে পারবে না। তখন কি ভিটামিন ডিও কম অ্যাবজর্পশন হবে, মানে তৈরি হবে। তার মাধ্যমে কি ভিটামিন ডি কম মানে কি আলটিমেটলি তার কারণে আবার ব্লাড ক্যালসিয়াম কমে যায়, ঠিক আছে? এগুলো আবার কি করবে? প্যারাথাইরয়েড হরমোন রিলিজ বাড়াবে, ঠিক আছে? এই মাধ্যমে টোটাল একটা প্রসিডিওর চলতে থাকবে, ঠিক আছে? ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমাদের এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের যে ইন্টারস্টিশিয়াম মানে এই পাশ দিয়ে কিছু সেল থাকে, ঠিক আছে? পেরিটিউবুলার ক্যাপিলারি প্লেক্সাসের চারপাশে কিছু ইন্টারস্টিশিয়াল সেল থাকে, ঠিক আছে? তো এই যে সেল, এই ক্যাপিলারি ইন্টারস্টিশিয়াল সেল থেকে তৈরি হয় হচ্ছে ইরাইথ্রোপয়েটিন, ঠিক আছে? এই ইরাইথ্রোপয়েটিন কি করে? এই ইরাইথ্রোপয়েটিনগুলো আমাদের যে বোন ম্যারো, এই ইরাইথ্রোপয়েটিনগুলো আমাদের বোন ম্যারোতে এসে এখান থেকে কি করে? এখান থেকে হচ্ছে আরবিসি প্রোডাকশন বাড়িয়ে দেয়। তাহলে এরা কি করে? আরবিসি প্রোডাকশন বাড়িয়ে দেয়। কিন্তু সমস্যাটা কোথায়? এখন তো কিডনিতে সমস্যা, তখন ইরাইথ্রোপয়েটিন আসতে পারবে না। ইরাইথ্রোপয়েটিন না আসলে আলটিমেটলি আরবিসি প্রোডাকশনও কমে যাবে। তাহলে আরবিসি প্রোডাকশন কমে গেলে কি হবে? এটা করবে হচ্ছে অ্যানিমিয়া, ঠিক আছে? এবং এই ধরনের পেশেন্টগুলা, সিকেডি পেশেন্টগুলা কিন্তু কি বলবে? সিকেডি পেশেন্টগুলো বলবে যে তার অল্প কাজ করলে কি অনেক বেশি ক্লান্তি ভাব আসে, ঠিক আছে? টায়ার্ডনেস থাকে তার অনেক বেশি, তার হচ্ছে ট্যাকিকার্ডিয়া থাকে কারণ অ্যানিমিয়া, ঠিক আছে? এগুলোর কারণে কি হবে? ট্যাকিকার্ডিয়া হবে। তো এইগুলো আমাকে বলবে এবং বলবে যে অল্প কাজ করলে মনে হয় ক্লান্তি চলে আসতেছে, ঠিক আছে? তো তখন তখন যদি ইরাইথ্রোপয়েটিন দেই আমরা, ধরেন বাইরে থেকে যদি ইরাইথ্রো ইরাইথ্রোপয়েটিন দেই, তো ইরাইথ্রোপয়েটিন কি করবে? ইরাইথ্রোপয়েটিন হচ্ছে এই অ্যানিমিয়ার যে সমস্যাটা, এই সমস্যাটা থেকে মানে সলভ করবে আর কি, ঠিক আছে? এই ইরাইথ্রোপয়েটিন এই সমস্যাটা সলভ করবে। এটা হচ্ছে এমআরসিপির 10 সালের একটা কোশ্চেন ছিল। সেটা কি? কোশ্চেনটা ছিল এরকম যে একজন পেশেন্ট, সিকেডির পেশেন্ট, সে হচ্ছে কি ইরাইথ্রোপয়েটিন নিতেছিল, ঠিক আছে? কারণ তার অ্যানিমিয়া ছিল। তো ইরাইথ্রোপয়েটিন নিলে তার লাভটা কি হবে? তার এই যে বিভিন্ন ধরনের ক্লান্তি ভাব, বিশেষ করে যে বিভিন্ন এক্সারসাইজ করার সময় বা হচ্ছে বিভিন্ন কাজ করার সময় তার যে এক্সট্রা ফ্যাটিকনেসটা চলে আসতো, এই এক্সারসাইজটাকে সে এখন টলারেট করতে পারবে, ঠিক আছে? টলারেট এখন করতে পারবে, ঠিক আছে? এটাই বলছিল যে ইরিথ্রোপয়েটিন নেওয়ার মেইন বেনিফিটটা কি? সেটা হচ্ছে এই এই বিভিন্ন এক্সারসাইজ বা হচ্ছে বিভিন্ন কাজকর্মে সে টলারেট করতে পারবে, যেটা আগে সে করতে পারতো না, ঠিক আছে? ওকে, এখন দেখেন আবার, আচ্ছা কোথায় জানো? আচ্ছা এখানে চলে আসছি। তাহলে দেখেন আমাদের ব্লাডে কিছু কি জমা হইতেছিল, যে আমাদের যে ওয়েস্ট ম্যাটেরিয়ালগুলো সেগুলা। একটা ওয়েস্ট ম্যাটেরিয়াল হচ্ছে কি? ইউরিয়া। আমরা অলরেডি ইউরিয়া নিয়ে কথা বলে আসছি। তো ইউরিয়া যখন ব্লাডে জমা হয় এটা কি করতে পারে? এটা হচ্ছে আমাদের বোন ম্যারোকে ডিপ্রেসড করতে পারে, যার কারণে আলটিমেটলি আরবিসি প্রোডাকশন কমে যেতে পারে। এটা হচ্ছে আমাদের ব্রেইনে গিয়ে কি করতে পারে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মধ্যে বিভিন্ন টক্সিক ইফেক্ট করতে পারে, যার কারণে আলটিমেটলি কি হতে পারে? এনসেফালাইটিস হতে পারে, এনসেফালাইটিস হতে পারে, ঠিক আছে? ওকে, এটা হচ্ছে আমাদের এবার হার্টের যে পেরিকার্ডিয়ামে গিয়ে এখানে বিভিন্ন ধরনের পাথরের মাধ্যমে আলটিমেটলি কি করতে পারে?
এখানে পেরিকার্ডাইটিস করতে পারে, ঠিক আছে, পেরিকার্ডাইটিস করতে পারে। এবং একটা ইম্পর্টেন্ট ক্লু হচ্ছে যে ইউরিয়া যে টিস্যুতে জমা হবে সেই টিস্যুকে আলটিমেটলি ইনজিওর করবে এবং সেখানে ইনফ্লামেশন হবে, ঠিক আছে। তাহলে এই সমস্যাগুলো হবে। এবং এই যে ব্লাডে ইউরিয়া বেড়ে গেল, যেটাকে আমরা কি বলতেছিলাম, ইউরেমিয়া, ইউরেমিয়া, ঠিক আছে। তাহলে ইউরেমিয়া হলে তখন পেশেন্ট এই ইউরিয়াগুলো কোথায় ডিপোজিট হবে, এই ইউরিয়াগুলো আলটিমেটলি দেখা যাবে কি আমাদের যে জিআইটি, এই ইউরিয়ার কারণে আমাদের জিআইটিকে কি করবে, ইউরিয়া হচ্ছে এই জিআইটিকে ইনহিবিট করবে, জিআইটি ফাংশনকে। মানে জিআইটিতে তখন কি মনে করবে যে ইউরিয়ার কারণে ইরিটেট হওয়ার কারণে তখন চিন্তা করবে যে এটি যে কোনো কারণে ভমিটিং করে আমরা ইউরিয়াটাকে বের করে দিতে পারি কিনা, এবং যার কারণে কি হবে, অনেক বেশি ভমিটিং হবে, ঠিক আছে, সাথে নাউসিয়া থাকবে, মানে বমি বমি ভাব এগুলো থাকবে, ঠিক আছে। ওকে, পাশাপাশি এই ইউরেমিয়া হওয়ার কারণে আলটিমেটলি আমাদের কি হবে, আমাদের অ্যানোরেক্সিয়া হতে পারে, মানে হচ্ছে ক্ষুধার পরিমাণটা কমে যেতে পারে, ঠিক আছে। তাহলে এই টোটাল ঘটনাগুলা, এই যে টোটাল প্রসিডিওর, এই টোটাল প্রসিডিওরটা আলটিমেটলি কোথায় ঘটতেছে, ক্রনিক কিডনি ডিজিজে। এবং ক্রনিক কিডনি ডিজিজে এই যে টিউবিউলের যে ইন্টারস্টিশিয়াল সেল, যেটা হচ্ছে এই পিসিটির সেল বা বিভিন্ন সেল নষ্ট হয়ে গেলে তৈরি করতো, এখানে ক্রনিক্যালি বিভিন্ন ধরনের ব্লাড সাপ্লাই কমে যাওয়ার কারণে এই সেলগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, এবং এই সেলগুলো নষ্ট হয়ে যাওয়ার কারণে নেফ্রনের বিভিন্ন জায়গায় নষ্ট হয়ে গেলে সেটাকে আর তৈরি করা যায় না, ঠিক আছে। এবং এই কারণেই সিকেডিতে যে পেশেন্টগুলো, সেই পেশেন্টগুলো খুব কমই হচ্ছে রিভার্স করে নর্মাল হতে পারে, ঠিক আছে। ওকে, এবং সিকেডির পেশেন্টগুলোকে আমি যদি বলি কিভাবে আমি ডায়াগনোজ করবো যে সে সিকেডির পেশেন্ট, প্রথম কথা হচ্ছে কিডনি ক্রনিক্যালি হচ্ছে কি করবে, নিউট্রিয়েন্টস, ইলেকট্রোলাইট, ওয়াটার এগুলোর কম সংস্পর্শে আসতেছে, এর কারণে কিডনিটা তার আগে ছিল এতটুকু, এখান থেকে কিডনিটা ছোট হয়ে এরকম হয়ে যাবে, ঠিক আছে, তাহলে অ্যাট্রোফি হবে, সাইজ কমে যাবে। পাশাপাশি কিডনির কর্টেক্সে কি ব্লাড সাপ্লাই অনেক বেশি, তো কর্টেক্স আর মেডুলার মধ্যে ডিফারেন্সিয়েট করা যায়, ঠিক আছে। তো এই যে এটাকে বলা হয় কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন, কি, কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশন। তো যখন দেখা যাবে যে কিডনিতে ক্রনিক্যালি ব্লাড সাপ্লাই কম থাকতেছে, তখন দেখা যাবে কি এই মেডুলা বা কর্টেক্সের মধ্যে তেমন কোনো ডিফারেন্সিয়েটিং জায়গা দেখা যাচ্ছে না, তার মানে সিকেডির পেশেন্টদের ক্ষেত্রে কর্টিকো মেডুলারি ডিফারেন্সিয়েশনও হারায় ফেলবে, ঠিক আছে। ওকে, পাশাপাশি আমরা দেখতেছি কি যে সিকেডির পেশেন্টগুলোর ক্ষেত্রে অস্টিওডিস্ট্রফি পাওয়া যাইতেছে, এবং এদের একটা বিষয় হচ্ছে কি এরা হচ্ছে ঠিক হয়ে যাওয়ার চান্স প্রায় কম, প্রায় কম। তাহলে এগুলা কিন্তু আমার অ্যাকিউটের সাথে ক্রনিকের একটা ডিফারেন্স। অ্যাকিউটে অস্টিওডিস্ট্রফি আমরা দেখবো না, তাহলে হচ্ছে তারপর কর্টিকোমেডুলারি ডিফারেন্সিয়েশন দেখবো না, তারপরে কিডনি ছোট হয়ে যাওয়া এই ধরনের সমস্যা হবে না, ঠিক আছে। এবং এগুলো দেখে আমরা আলটিমেটলি শিওর হতে পারবো যে হ্যাঁ এটা একটা সিকেডির পেশেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমরা এভাবে অ্যাকিউট কিডনি ইনজুরি এবং ক্রনিক কিডনি ইনজুরিকে আলাদা করতে পারবো। এবং ক্রনিক কিডনি ইনজুরির পেশেন্ট যদি আপনার সামনে প্রথমেই আসে, ও দেখতে আপনি বাইরে থেকে দেখতেই বুঝতে পারবেন যে ওর কি থাকবে, ইডেমা থাকবে, এবং এই ইডেমাটা কি হবে, চোখের চারপাশে বেশি হবে, যেটাকে বলতেছি পেরিঅরবিটাল ইডেমা, ঠিক আছে। তো এই ইডেমা হবে প্রথম কথা। দ্বিতীয় কথা কি, সে হচ্ছে অ্যানেমিয়া নিয়ে আসবে, সে কে নিয়ে আসবে, অ্যানেমিয়া নিয়ে আসবে। এবং তার যদি ইউরেমিয়া হয়ে থাকে, ইউরেমিয়া হওয়ার চান্স অনেক বেশি, তাই না, তো তখন কি হবে, সে বলবে যে আমার ক্ষুধা লাগতেছে না, বমি অনেক বেশি বেশি হয়, ঠিক আছে। এই যে জিনিসপত্রগুলা, এই জিনিসপত্রগুলো শুনেই আপনি হচ্ছে ডায়াগনোজ করে ফেলতে পারবেন যে হ্যাঁ এটা একটা সিকেডির পেশেন্ট। তাছাড়াও আপনি যখন হচ্ছে দু একটা টেস্ট দিবেন, ওই দু একটা টেস্টের মধ্যে আলটিমেটলি আপনার অনেক কিছু বের হয়ে আসবে, ঠিক আছে। যেমন হচ্ছে দেখবেন যে আপনি ইলেকট্রোলাইট যদি দেখেন যে সোডিয়াম বেশি, ঠিক আছে, সোডিয়াম বেশি, তারপর হচ্ছে পটাশিয়াম এক্সক্রিট করতে পারতেছে না, তাহলে পটাশিয়াম লেভেলও বেশি, ঠিক আছে। আচ্ছা, পাশাপাশি হচ্ছে কি আপনি আবার দেখবেন যে মেটাবলিক অ্যাসিডোসিস আছে, এটা হচ্ছে বায়োকেমিক্যাল টেস্ট দিলে আপনি হচ্ছে পেয়ে যাবেন। তাছাড়া হচ্ছে দেখেন আমাদের যেহেতু হচ্ছে প্রোটিন লেভেল কমে যাইতেছে, তো আপনি যদি অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিও দেন, ওই অ্যালবুমিন ক্রিয়েটিনিন রেশিওর মাধ্যমে আপনি আলটিমেটলি দেখতে পারবেন যে ইউরিনারি প্রোটিন লস হচ্ছে, ঠিক আছে, এগুলো থেকে বোঝা যাবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর এখানে একটু বলে রাখি যে এই যে আমাদের প্রোটিন লস হয়ে যাইতেছে, তো বডি, আমাদের লিভার কি চাবে যে প্রোটিন তৈরি করতে, কিন্তু সে তো এনাফ পরিমাণ প্রোটিন তৈরি করতে পারবে না, বা পারলেও সে কি করবে, পর্যাপ্ত পরিমাণ সাপ্লাই দিতে পারবে না যতটা আমার বডি নিড। এই জন্য প্রোটিন তৈরি করার পাশাপাশি সে অনেক বেশি কি করবে, ট্রাইগ্লিসারাইডও তৈরি করে ফেলবে, যার কারণে কি হবে, যার কারণে আলটিমেটলি ডিসলিপিডেমিয়া ডেভেলপ করবে, ডিসলিপিডেমিয়া ডেভেলপ করবে, ঠিক আছে। তো এই হচ্ছে ওভারঅল আমাদের সিকেডি আর অ্যাকিউট কিডনি ইনজুরি বা এগিয়ে নিয়ে কথাবার্তা, ঠিক আছে। এখানে আসলে আমি যে কথাগুলো বলছি তার অধিকাংশ কথাই হচ্ছে গাইডনের রিলেটেড, বাট গাইডনের সব কথা নাই, কিন্তু আমি চেষ্টা করছি একটু গুছায় আপনাদেরকে উপস্থাপন করার। মানে এতে সুবিধা হবে কি, দেখেন টপিকটা কিন্তু বইয়ে আছে, এমন না যে আমি বইয়ের বাইরে গিয়ে হচ্ছে সব কিছু নিয়ে আসতেছি, তা না।
আমি জাস্ট বইয়ের টপিকটাকে একটু আপনাদের কাছে উপস্থাপন করতে চাচ্ছি, কিন্তু যেন আপনারা বিষয়টা বুঝতে পারেন। আর আমাদের লক্ষ্য কি, আমরা ক্লিনিশিয়ান হবো, তাই না? তো ক্লিনিশিয়ান হলে আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই ভালোভাবে আত্মস্থ করতে হবে। আর আমি বলতেছি না আপনি একটা কথাও মুখস্থ করেন, কোনো কিছু মুখস্থ করার দরকার নেই। আপনি একবার দেখতেছেন, আপনার যতটুকু মনে থাকে আপনি ততটুকুই পড়ে ফেলবেন, শেষ। আপনার এক্সট্রা করে কিছু পড়ার দরকার নেই এইটা সম্পর্কে, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমার একেআই এবং সিকিউরিটি নিয়ে কথাবার্তা।